ফার্স্টে তোমরা হেডিং দাও, আমি কিন্তু এখানে বুলেট পয়েন্ট আকারে জিনিসগুলো তোমাদের বোঝাবো। তো ফার্স্ট তোমাদের এই পয়েন্টটা হবে ফেস ভ্যালু। ঠিক আছে, ফেস ভ্যালু তোমাদের বাংলা হচ্ছে কি প্রকৃত মান, এর বাংলা হচ্ছে প্রকৃত মান, আমি বাংলায় লিখছি। আচ্ছা, পুরো স্ক্রিন জুড়ে লিখবো তো কিছু কিছু সময় আমি কিন্তু আমার এই জায়গাটা কিন্তু ভিডিওটা আমি নিজের অফ রাখবো। ঠিক আছে, পুরোপুরি স্ক্রিন জুড়ে কিন্তু তোমাদের লেখাটা হবে, বুঝতেই পারছো ছোট জায়গা তো কোনো সমস্যা যাতে না হয়। আচ্ছা, প্রকৃত মান। আরেকটা জিনিস হচ্ছে কি আমাদের আরেকটা হচ্ছে যে প্লেস ভ্যালু। প্লেস ভ্যালুর বাংলা কি? স্থানীয় মান। ঠিক আছে, তো আমাদের দুটো জিনিস জানতে হবে, প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু। আমি একটা নাম্বার বলছি, যে কোনো একটা নাম্বার। নাম্বার কি বলছে? আচ্ছা, এর আগে আমি আরেকটা জিনিস বলে নিই। আর আমাদের প্রথমে জানতে হবে ডিজিট, আর একটা জানতে হয় নাম্বার। ঠিক আছে, তাহলে ডিজিট এবং নাম্বার, এখান থেকে জিনিসটা আরো ভালো বুঝতে পারবে। তাহলে চারটে জিনিস লিখলাম, ফেস ভ্যালু, প্লেস ভ্যালু, ডিজিট এবং নাম্বার। এদের বাংলাগুলো লিখে দিই। ডিজিট মানে তোমরা জানো, আমরা জানি কি অঙ্ক। ঠিক আছে, ডিজিটের বাংলা হচ্ছে অঙ্ক, আর নাম্বারের বাংলা কি হচ্ছে সংখ্যা। আমাদের চ্যাপ্টারটার নাম কি? চ্যাপ্টারটার নাম হচ্ছে নাম্বার সিস্টেম বা সংখ্যা। নাম্বার হচ্ছে সংখ্যা, সিস্টেম মানে পদ্ধতি। ঠিক আছে, তো আমাদের সংখ্যা পদ্ধতি চারটে জিনিস আমি বললাম। ঠিক আছে, তো এবার তোমাদের ফার্স্ট আমি বলি ডিজিট। ডিজিট মানে কি আমাদের অ্যাকচুয়ালি এটা আমরা কি পড়ি? আমরা ডেসিমেল নাম্বার সিস্টেম পড়ি, মানে দশমিক সংখ্যা পদ্ধতি বলতে পারো। অনেক সিস্টেম আছে তোমাদের, তো আমাদের অ্যাকচুয়ালি আমরা যে জিনিসটা আমাদের সিলেবাস আছে সেটা হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেম। ঠিক আছে, তো ডেসিমেল নাম্বার সিস্টেম আমাদের টোটাল কতগুলো ডিজিট রয়েছে? আমাদের টোটাল ডিজিট কিন্তু আছে 10টা। কি কি ডিজিট মানে অঙ্ক বলছি কিন্তু। তাহলে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এটা হচ্ছে টোটাল কতগুলো হলো দেখা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10টা হলো। তোমরা আবার কেউ 10 লিখে দেবে না, 10 কিন্তু ডিজিট নয়। ঠিক আছে, আমাদের টোটাল কিন্তু 9টা ডিজিট রয়েছে। এবং 10 আসছে কি করে? আমাদের 1 আর 0 এই দুটো মিলে আমাদের 10 তৈরি হচ্ছে। তো অ্যাকচুয়ালি আমাদের, হ্যাঁ, তো ক্লাসগুলো তোমাদের 6টা 30 থেকে হবে। আমি আগের দিন তোমরা ভিডিওটা দেখে নাও, আমি তোমাদের বললাম না, এখানে দেখো এই ভিডিওটা তোমাদের, এই ভিডিওটাকে দেখে নাও, আমার চ্যানেলে গিয়ে আছে, পরে দেখবে, এখন দেখতে হবে না, লাস্টে গিয়ে দেখে নেবে, এখানে সবকিছু বলা আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো, এখানে তাহলে আমাদের কি হচ্ছে? এখানে হচ্ছে আমাদের 0, 1, 2, 3 করে এরকম আমাদের টোটাল 10টা ডিজিট আছে, মানে 0 থেকে 9 অব্দি আমাদের ডিজিট কতগুলো আছে? এই ডেসিমাল নাম্বার সিস্টেম আমাদের টোটাল কিন্তু 10টা আছে। ঠিক আছে, তাহলে এবার নাম্বার কি জিনিস? নাম্বার মানে সংখ্যা। তো এই ডিজিট আমরা যদি একসাথে কম্বাইন করে আমাদের যে যতগুলো নতুন নতুন তোমাদের সংখ্যা আসবে সেটাকে আমরা নাম্বার বলি। মানে আমি বলতে চাইছি, আমি 0, 1 থেকে আমি 10 লিখতে পারি, 62 লিখতে পারি, 35 লিখতে পারি, বা 89, বা 132, বা 537, বা 1034। এগুলো কি? এগুলো এক একটা নাম্বার কোত্থেকে আসছে? এই সমস্ত ডিজিট গুলো কিন্তু তোমাদের একসাথে গিয়ে কিন্তু তোমাদের সংখ্যা তৈরি করছে। তাহলে ডিজিট এবং নাম্বারের মধ্যে তুমি পার্থক্য বুঝতে পারলে। অঙ্ক মানে আমরা জানি সিঙ্গেল ডিজিট, এগুলোকে বলা হয় অঙ্ক, যেগুলো টোটাল 10টা আছে, এবং বাকি এইগুলো আমরা কম্বাইন করে আমরা এক একটা নাম্বার তৈরি করতে পারি। ঠিক আছে, নাম্বার যা খুশি হতে পারে, অনেক নাম্বার হতে পারে। তাহলে বোঝা গেল ডিজিট এবং নাম্বারের মধ্যে পার্থক্য। আর এটা কিন্তু অ্যাপ্লিকেশন আমি লাস্টে বলে দেবো সমস্ত কিছু। আমি যেভাবে লিখছি এটা কিন্তু অ্যাজ এ পিডিএফ হিসেবে আপলোড হয়ে যাবে আমাদের অ্যাপ্লিকেশনে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা হয়ে গেল আমাদের কি, এটা হলো নাম্বার, সরি ডিজিট এবং নাম্বার, এই দুটো ক্লিয়ার আই গেস। এবার আমি আসছি ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালু। ফেস ভ্যালু মানে হচ্ছে প্রকৃত মান। তাহলে আমি এখানে তোমাদের একটা নাম্বার দিচ্ছি, নাম্বার কি? ধরো 1, 2, 3, 4, 5। এটা কি? এটা হচ্ছে 12,345, এটা একটা নাম্বার। ঠিক, তাহলে 12,345 হচ্ছে আমাদের একটা নাম্বার। বা নাম্বার মানে কি বুঝতে পারছো? নাম্বার মানে এখান থেকে তৈরি হয়েছে, ডিজিটের সমন্বয়ে নাম্বারটা তৈরি হচ্ছে। এবং এখানে দেখো, এখানে আমাদের টোটাল কতগুলো ডিজিট রয়েছে? এবার আমি যে টার্মগুলো ইউজ করছি, ডিজিট, নাম্বার, জিনিসগুলো বুঝতে পারছো। এই টোটালটাকে নাম্বার বলবো। আর ডিজিট মানে এগুলো 1, 2, 3, 4, 5, এগুলো হচ্ছে সিঙ্গেল এক একটা ডিজিট। তাহলে ডিজিট আর নাম্বার যেগুলো আমি ইউজ করছি মুখে এখন, আই গেস তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে দেখো, আমাদের এটা কতগুলো ডিজিট রয়েছে? 5টা ডিজিট রয়েছে। কি কি আছে? আমাদের 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে। এই 5টা কি? এগুলো এক একটা ডিজিট। তাহলে এই 5টা ডিজিটের সমন্বয়ে আমাদের তৈরি হয়েছে কি? আমাদের তৈরি হয়েছে এই নাম্বারটা 12,345। ঠিক, তাহলে এখানে দেখো, এখানে এই 5টা ডিজিটদের আমাদের কি হয়? আমাদের ফেস ভ্যালু থাকবে একটা, সবগুলো এক একটা ফেস ভ্যালু থাকে। ফেস ভ্যালু মানে প্রকৃত মান থাকে।
এবং এই সেম ডিজিটকে আমি নিয়ে এক্সাম্পল হিসেবে তোমাদের বোঝাচ্ছি। তাহলে সেম ডিজিটের আমি স্থানীয় মান নির্ণয় করব। তাহলে সেম ডিজিট আমি এখানে লিখছি ১, ২, ৩, ৪, ৫, ১২,৩৪৫। এই নাম্বারটার আমাদের প্রত্যেকটা ডিজিটের প্লেস ভ্যালু কত সেটা আমরা জানবো এখানে। তাহলে প্লেস ভ্যালু, তাহলে এটা আমি কি, কি ডিজিট আছে লিখে নিই। তাহলে আমাদের সেম এখানেও ডিজিট আছে ১, ২, ৩, ৪, ৫। তাহলে ১ আছে, ২ আছে, ৩ আছে, ৪ আছে, ৫ আছে। তাহলে এই ৫টা ডিজিট নিয়ে আমাদের পুরোপুরি এই সংখ্যাটা তৈরি হয়েছে ১২,৩৪৫। আচ্ছা, এবার আমাদের কি করবো, ফার্স্ট টাইম শিখবো হচ্ছে ফেস ভ্যালু। ফেস ভ্যালু মানে হচ্ছে প্রকৃত মান। এটা মানে কিছুই না, এটা মানে তুমি যেটা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে ওর ফেস ভ্যালু। মানে এখানে ১ এর ফেস ভ্যালু ১, ২ এর ফেস ভ্যালু ২, ৩ এর ৩, ৪ এর ৪, ৫ এর ৫। মানে তুমি যে কোনো একটা সংখ্যা দেখবে সেখানে যেটার ফেস ভ্যালু জিজ্ঞেস করবে, তুমি যেটা চোখে দেখতে পাচ্ছ সেটাই ওর ফেস ভ্যালু। ঠিক আছে? এখন এই জিনিসগুলো বুঝে নাও। এখানে এর প্রপার ডেফিনিশন এখানে আমি লিখে রেখেছি, পরে বুঝতে সুবিধা হবে। ফার্স্টে তোমরা আগে এক্সাম্পলের সাথে বুঝে নাও, তারপর ডেফিনিশন দেখবে। তাহলে যে কোনো নাম্বার, ধরো আমি এটা একটা নাম্বার দিয়েছি, ধরো আরেকটা নাম্বার দিচ্ছি, ধরো ২৪,৩৩৫। তাহলে এখানে যদি বলে ৪ এর ফেস ভ্যালু কত? তুমি বলবে ৪। ২ এর ফেস ভ্যালু কত? ২। ৫ এর কত? ৫। তাহলে ফেস ভ্যালু বোঝা গেল। যেটা তুমি চোখে দেখবে ওটা হচ্ছে ওর ফেস ভ্যালু। ক্লিয়ার? তাহলে আমাদের নাম্বার হলো, ডিজিট হলো এবং ফেস ভ্যালু হলো। ৩ টা জিনিস ক্লিয়ার হলো। এবার আমি আসছি প্লেস ভ্যালু। প্লেস ভ্যালু মানে হচ্ছে স্থানীয় মান। এটা হচ্ছে তোমাদের স্থানীয় মান একটু বোঝার আছে। বোঝার আছে মানে বলতে চাইছি যে স্থানীয় মান আমরা তাকে বলবো, আমরা ছোটবেলায় করেছিলাম। কি করেছিলাম? একক, দশক ডান দিক থেকে লিখতে হয়। শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই জিনিসগুলো আমরা ছোটবেলায় করেছিলাম। আচ্ছা, আমি আলাদা এই দিকে এই স্লাইডে করছি, ঠিক আছে? তাহলে আমরা ছোটবেলায় কি করেছিলাম আমি পুরোপুরি এখানে বোঝাচ্ছি এটাকে। এটা হচ্ছে আমাদের স্থানীয় মান বা প্লেস ভ্যালু, তাই তো? তাহলে প্লেস ভ্যালু এগুলো কিন্তু খাতায় সবাই নোট করবে, ঠিক আছে? একবার বুঝে যাও তাহলে কিন্তু লং টার্মের জন্য তোমাদের মাথায় থেকে যাবে। তাহলে আমি এখানে লিখছি, ডান দিক থেকে লিখতে হয় একক, দশক, শতক, হাজার, একটু হ্যান্ড রাইটিং একটু দেখবে, ম্যানেজ করে নেবে। অযুত, লক্ষ, নিযুত, কোটি। ঠিক আছে? তাহলে এখানে প্রত্যেকটা ডিজিটের স্থানীয় মান কি করে বের করব? যে সংখ্যাটা দিয়েছে সেটা লিখবে ডান দিক থেকে। আমাদের কি সংখ্যা আছে? আমাদের সংখ্যাটা আছে ১২,৩৪৫। তাহলে ১২,৩৪৫ আমি লিখতে পারি লাস্টে ৫, তারপর ৪, তারপর ৩, তারপর ২, তারপর ১। তাহলে আমাদের এটা হচ্ছে কত? ১২,৩৪৫, এটা হচ্ছে সংখ্যা। তাহলে এখানে ফেস ভ্যালু তো বুঝলে যে ১ এর ফেস ভ্যালু ১, ২ এর ফেস ভ্যালু ২। ঠিক আছে? কিন্তু প্লেস ভ্যালু কি করে করব? এটা হচ্ছে স্থানীয় মান। তুমি কি যখন তোমাকে জিজ্ঞেস করো, তুমি থোড়ি এরকম লিখবে সবকিছু করে? লেখা সম্ভব না। আমি বোঝানোর জন্য এত কিছু লিখছি। কিন্তু কি করে করবে সেটা আমি পরে বলছি। তাহলে এখানে যে ফেস ভ্যালু মানে যার ফেস ভ্যালু তোমাকে বের করতে হবে, সরি প্লেস ভ্যালু। তাহলে ৫ এর প্লেস ভ্যালু বের করার জন্য ৫ ইনটু 10 টু দি পাওয়ার ডান দিকে যতগুলো গ্যাপ আছে তার তত পাওয়ারে লিখতে হবে। এখানে কতগুলো গ্যাপ আছে? একটাও গ্যাপ নেই। তাহলে এখানে 10 টু দি পাওয়ার 0 হবে। তাহলে এর স্থানীয় মান হয়ে যাবে ৫। কারণ 10 টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে ৫ ইনটু 1, তাহলে এটা হয়ে যাবে ৫। তাহলে ৫ এর প্লেস ভ্যালু হচ্ছে ৫। ৪ এর প্লেস ভ্যালু কি করে বের করব? 4 ইনটু 10 টু দি পাওয়ার ডান দিকে কতগুলো ঘর আছে? একটা ঘর আছে। তাহলে 10 টু দি পাওয়ার 1 হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে ৪০। ঠিক? কেউ যদি কিছু বুঝতে না পারো কিন্তু অবশ্যই বলবে। আচ্ছা, ৩ নম্বর আছে কি? ৩ নম্বর আছে শতক। শতক মানে ৩ এর, এটা কিন্তু আমরা বের করছি ৩ এর প্লেস ভ্যালু। তাহলে ৩ এর প্লেস ভ্যালু কি করে করব? ৩ ইনটু 10 টু দি পাওয়ার ডান দিকে কতগুলো ঘর আছে? ১, ২। তাহলে 10 স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের ৩ ইনটু 100। তাহলে ৩ এর প্লেস ভ্যালু আমরা পেয়ে যাব ৩০০। একইভাবে ধরো ২, এই ২ এর প্লেস ভ্যালু কত? 2 ইনটু ডান দিকে কতগুলো ঘর আছে? ১, ২, ৩। তাহলে 10 এর কিউব মানে হচ্ছে ১০০০। তাহলে ২০০০। একইভাবে ১, ১ এর প্লেস ভ্যালু কত? ১ ইনটু 10 টু দি পাওয়ার কতগুলো আছে? ১, ২, ৩, ৪ মানে 4 মানে ১০,০০০। তাহলে ১ ইনটু ১০,০০০ মানে ১০,০০০ হয়ে যাবে। তাহলে বোঝা গেল আমরা প্রত্যেকটা ডিজিট, ডিজিট মানে অঙ্ক, তার আমরা কি পেয়ে গেলাম? আমরা স্থানীয় মান বা প্লেস ভ্যালু পেয়ে গেলাম। তাহলে এইগুলো হচ্ছে প্লেস ভ্যালু। আমি সার্কেল করে দিচ্ছি। বোঝা গেল কি করে পেলাম? প্লেস ভ্যালু। কারোর কোনো ডাউট থাকলে অবশ্যই বলবে, আমি কিন্তু রিপিট করব। এই অবধি ক্লিয়ার? ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কি করব দেখো নেক্সট। তাহলে এখানে আমরা বুঝে গেলাম যে আমাদের প্লেস ভ্যালু কত। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি ১ এর প্লেস ভ্যালু কত ছিল? কিছুই না। তুমি ১ লিখবে, তারপর যতগুলো গ্যাপ আছে ততগুলো শূন্য লিখে দেবে। ১, ২, ৩, ৪। তাহলে এখানে ছিল ১, ২, ৩, ৪। ২ এর প্লেস ভ্যালু কত? ২ লিখবো, তারপর যতগুলো গ্যাপ আছে ততগুলো শূন্য। ১, ২, ৩। ১, ২, ৩। ৩ এর প্লেস ভ্যালু ৩ এর পর দুটোগুলো গ্যাপ মানে দুটো গ্যাপ আছে, তাহলে ৩ এর পর দুটো শূন্য। ৪ এর হবে কত? ৪ এর পর একটা শূন্য, ৫ এর পর গ্যাপ নেই মানে শুধু ৫। তাহলে এইগুলো দেখো আমি এখানে কি করে বের করলাম? 10 এর পাওয়ার করে জিনিসটা বের করলাম।
তাহলে বুঝতেই পারছো, ইজিলি তোমরা এভাবে জিনিসটা বের করতে পারতে। আর এখান থেকে আমাদের সংখ্যা কি করে আসে, তোমাদের সবগুলো যোগ করলে দেখবে 12,345 চলে আসবে। মানে এখানে যদি বলে যে তোমাদের সংখ্যাটা বের করতে, তোমরা কিছুই না, এই প্লেস ভ্যালুগুলো যোগ করে দেবে, 10,000 প্লাস 2,000 প্লাস 300 প্লাস 40 প্লাস 5, এটা করলে কিন্তু তোমাদের যোগ করলে চলে আসবে 12,345, যে সংখ্যাটা নিয়ে আমি বলেছিলাম। তাহলে এবার যদি তোমাকে আমি একটা নতুন নাম্বার দিই, নাম্বার মানে আমি যদি বলি ধরো 32,452, এটার চারের প্লেস ভ্যালু কত, চারের ফেস ভ্যালু কত, চারের ফেস ভ্যালু হচ্ছে 4, আর চারের প্লেস ভ্যালু কত, চারের পর দুটো শূন্য, কারণ দুটো শূন্য কারণে দিলাম, দুটো গ্যাপ আছে। যদি 3 বলে তাহলে 3-এর ফেস ভ্যালু কত হবে, 3-এর ফেস ভ্যালু 3, আর 3-এর প্লেস ভ্যালু কত হবে, স্থানীয় মান বা প্লেস ভ্যালু 1 2 3 4, 3-এর পর 1 2 3 4, এটা হচ্ছে মানে তোমাদের কি স্থানীয় মান। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে ফার্স্ট স্লাইডে আমরা কি কি শিখলাম, আমরা শিখলাম হচ্ছে ফেস ভ্যালু, প্লেস ভ্যালু, ডিজিট আর নাম্বার, চারটে জিনিস ক্লিয়ার হয়ে গেছে। বোঝা গেল? আচ্ছা, এবার আমি নেক্সট আসছি, নেক্সট কি বলা যায়, নেক্সট আসছি হচ্ছে নাম্বার লাইন। তাহলে এখানে আমি দুটো জিনিস শিখলাম। এই ডেফিনেশন তোমাদের পড়ার কোনো দরকার নেই, এগুলো এক্সামে জীবনে আসবে না, তোমাদের শুধু কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে যে কি করে জিনিসগুলো হচ্ছে। ঠিক আছে? এই ইংলিশগুলো পড়ে নেবে, জাস্ট ইংলিশে লিখে রেখেছে, কোনো ব্যাপার না, জাস্ট যেটা আমি বললাম এতক্ষণ ধরে সেটা এখানে লেখা আছে। 10 টু দি পাওয়ার n, বুঝতেই পারছো ডিজিট কতগুলো হচ্ছে, প্লেস টু দ্য ইটস রাইট, মানে ডান দিকে যতগুলো আছে সেখানে n হচ্ছে কি 10 টু দি পাওয়ার n, আমি এখানে বসাবো। ঠিক আছে? তাহলে এই দুটো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার। এবার আমরা আসছি নাম্বার লাইন বা সংখ্যা রেখা। তাহলে এখানে আমি একটা পয়েন্ট দিয়ে আমি জিনিসটা বোঝাচ্ছি, হয়তো এবার আমাদের নেক্সট হচ্ছে নাম্বার লাইন। যারা যারা এখন লাইভে দেখছো বা পরে দেখবে, অবশ্যই একটা করে লাইক আর কমেন্ট করে দেবে, ঠিক আছে? কারণ ভিডিওটা একটু এনগেজমেন্ট দরকার এই ভিডিওতে। আচ্ছা, তো এবার হচ্ছে আমাদের নাম্বার লাইন, বা এটা বাংলা হচ্ছে কি সংখ্যা রেখা। ঠিক আছে? আচ্ছা, সংখ্যা রেখার একটা তোমাদের ডেফিনেশন হয়, সেটা যদি আমি বলছি, দেখো লিখে দিচ্ছি, আমি এখানে লিখে দেবো সবকিছু। আচ্ছা, তো নাম্বার লাইন আমাদের ডেফিনেশন হচ্ছে কি, সবাই কিন্তু হ্যান্ড রিটেন নোটস বানাবে এবং নিজে এই সমস্ত জিনিস কিন্তু লিখবে। আমি মুখে মুখে মানে বলে দিয়ে চলে যেতে পারতাম, কিন্তু আমি লিখছি মানে তোমাদের এই নোটসটা দেবো বলে, ওই জন্য। তো এই নাম্বার লাইন ইজ এ লাইন বা ইজ এ স্ট্রেট লাইন, তারপর কি আছে, উইথ এ জিরো ইন দ্য মিডল, পজিটিভ অ্যান্ড নেগেটিভ on either side of 0 and extended infinity, কিছু না বুঝতে পারলে ওয়েট করো, আমি বলে দিচ্ছি, infinity in any direction। ঠিক আছে? এক সেকেন্ড দাঁড়াও তো। তাহলে বোঝা গেল কি বললাম? যদি না বুঝতে পারো এখানে বলে দিচ্ছি, দেখো এটা হচ্ছে কি, সংখ্যা রেখা হচ্ছে একটা লাইন, তাহলে এটা হচ্ছে পুরোপুরি লাইন টানলাম, তাহলে এই লাইনের উপর কি হবে, মাঝখানে জিরো থাকবে। ঠিক আছে? এবং ডান দিকে পজিটিভ, এবার নাম্বারগুলো কি আমি পরে আসছি, পজিটিভ নেগেটিভ। তো আমাদের ডান দিকে থাকবে পজিটিভ, অর্থাৎ +1 +2 +3, এভাবে +4, এভাবে ডট ডট করে কত দূর চলবে, ইনফিনিটি অবধি। এবং বাম দিকে বা লেফট সাইডে কি থাকবে, -1 -2, ছোটবেলা আমরা করেছিলাম এগুলো, -3 -4, এভাবে চলতে থাকবে আপ টু -ইনফিনিটি অবধি। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের সংখ্যা রেখা। এবার এটার প্রয়োজন কি হয়, প্রয়োজন কিছুই না, আমাদের এই মূলত অমূলত আমি পরবর্তীকালে আসছি, তো সেখানে আমাদের এই জিনিসগুলো একটু লাগবে। জাস্ট জেনে জেনে রাখো সংখ্যা রেখা কি জিনিস, সেটা হচ্ছে এটা, যে আমাদের শূন্য থাকবে মাঝখানে, এবং এগুলো কি জিনিস সেগুলো আমি পরে আসছি, নাম্বারগুলো যে আমাদের ডিভিশন হয় নাম্বারের, সেগুলো আমি পরের স্লাইডে বলছি। তো এখানে হচ্ছে আমাদের কি +1 +2 +3, এভাবে ডট ডট করে আপ টু ইনফিনিটিভ, এবং লেফটে হচ্ছে এটা, তাহলে এটাকে আমরা বলবো সংখ্যা রেখা। আর এটা কিন্তু এভাবে আরো থাকবে, অর্থাৎ এটা অসীম অব্দি কিন্তু চলতে থাকবে। বোঝা গেল? এটাকে আমরা বলবো সংখ্যা রেখা।
বোঝা গেল? আচ্ছা, এটা আমাদের হয়ে গেল কি, আমাদের এতক্ষণ ধরে আমরা করলাম হচ্ছে বেসিক অফ নাম্বার সিস্টেম। তাহলে কমপ্লিট হলো 3টে জিনিস, নাম্বার লাইন হচ্ছে সংখ্যা রেখা, ঠিক আছে? তাহলে ফেস ভ্যালু, প্লেস ভ্যালু এবং সংখ্যা রেখা আমরা জিনিসগুলো বুঝলাম। তাহলে এবার আমাদের নতুন যে স্লাইডটা আসবে এটা হচ্ছে টাইপ অফ নাম্বারস, মানে কতগুলো নাম্বার তোমাদের এক্সিস্ট করে, আমাদের যেগুলো মানে পরীক্ষার জন্য এক্সাম মানে ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো আমরা আজকে করব, ঠিক আছে? তো এত কিছু নাম্বার আছে, রিয়েল নাম্বার আছে, কমপ্লেক্স বা ইমাজিনারি নাম্বার আছে, ইন্টিজার্স রয়েছে, ন্যাচারাল নাম্বারস রয়েছে, হোল নাম্বার, ফ্র্যাকশন, ডেসিমাল, রেকারিং ডেসিমাল নাম্বারস, রেশনাল নাম্বারস, ইরেশনাল নাম্বারস, ইভেন অড, প্রাইম নাম্বার, কম্পোজিট নাম্বার এবং হচ্ছে কোপ্রাইম এবং স্পেশাল নাম্বার। স্পেশাল নাম্বার কি জিনিস এটা আমি যখন করাবো সেখানে বুঝতে পারবে, ঠিক আছে? এটা কিন্তু খুবই স্পেশাল তোমাদের অঙ্কের জন্য বলছি, ম্যাথমেটিক্সে, ঠিক আছে? তাহলে এটা আমি এখন বলছি, ঠিক আছে? আচ্ছা, এবার বলে নিই, এটা তোমাদের কিন্তু পুরোপুরি একটু মানে লম্বা স্লাইডে আমি একটা ছক করে তোমাদের দেখাবো। তো তোমরা কিন্তু অবশ্যই জিনিসগুলো পরবর্তীকালে নিজের খাতায় কিন্তু নোটস হিসেবে করবে। আর হ্যান্ড রিটেন নোটস কিভাবে হবে আমি একটা নিয়ে এসেছি এখানে, দেখিয়ে দেবো কিভাবে হচ্ছে, ঠিক আছে? তোমাদের আমরা দেখিয়ে নিই জিনিসটা কি করে নোটসটা বানাবে। এভাবে বানাবে, ঠিক আছে? এটা আমার একটা স্টুডেন্টের বলতে পারো। তো তুমি এটা কিন্তু এভাবে বানাবে যে আমি এই জিনিসটা এখন করাবো, তো এভাবে কিন্তু তোমরা প্রপার নোটস বানাবে, ঠিক আছে? দেখো খুব সুন্দর করে নোটসটা বানিয়েছে। তো তোমরা কিন্তু এরকম পরিষ্কার পরিচ্ছন্নভাবে জিনিসগুলো করবে যাতে বুঝতে সুবিধা হয়, পরবর্তীকালে তোমরা দেখলে কিন্তু ইজিলি তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তো এই জিনিসটা এখন করাচ্ছি এবং লাস্টে আমি বলে দিচ্ছি কিভাবে জিনিসগুলো করবে, ঠিক আছে? আর এটা কিন্তু তোমাদের পুরো স্ক্রিন জুড়ে হবে। তো জিনিসগুলো একটু দেখো যে কিভাবে জিনিসগুলো করছি আমি, ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের হেডিং দিয়ে আমি হেডিংটা কি দেবো সেটা হচ্ছে আমাদের টাইপ অফ নাম্বারস, ঠিক আছে? আচ্ছা, টাইপ অফ নাম্বারস বা তুমি বলতে পারো ক্লাসিফিকেশন অফ নাম্বারস, যেটা আমাদের আজকে থাম্বনেইলে রয়েছে বা টপিক, ঠিক আছে? ক্লাসিফিকেশন অফ নাম্বারস এটা হেডিং দাও। ঠিক আছে? বাংলা আর বলছি না, বাংলা বললে এই স্লাইডে লেখা আর যাবে না, এতটা কম জায়গা আছে। তো তোমরা বাংলাগুলো মুখে বলে দিচ্ছি, জিনিসগুলো তোমরা লিখে নেবে, ঠিক আছে? তাহলে ক্লাসিফিকেশন অফ নাম্বারস মানে আমাদের নাম্বারের শ্রেণীবিভাগ বলতে পারো। তাহলে আমরা এতক্ষণ ধরে কি পড়লাম? আমরা অ্যাকচুয়ালি পড়লাম কি, আমরা আমাদের যে নাম্বার সিস্টেম আছে এটা কিন্তু আমাদের ডেসিমাল নাম্বার সিস্টেম, ঠিক আছে? তাহলে ক্লাসিফিকেশন অফ নাম্বার মানে আমাদের অ্যাকচুয়ালি এটা ডেসিমাল নাম্বার সিস্টেমের কথা বলা হচ্ছে। এখানে নাম্বারকে আমরা কত ভাগে ভাগ করতে পারি। তো অ্যাকচুয়ালি আমাদের পৃথিবীতে দু টাইপের নাম্বার আছে বা দুটো টাইপের নাম্বার রয়েছে। কি কি নাম্বার রয়েছে? ফার্স্ট হচ্ছে রিয়েল নাম্বার, আর একটা হচ্ছে কি কমপ্লেক্স বা ইমাজিনারি নাম্বার। এবার রিয়েল নাম্বার তোমরা শুনেছো, অনেকে কমপ্লেক্স বা ইমাজিনারি শুনতে নাও পারো, কারণ এগুলো আমাদের ম্যাথের বিএসসি এমএসসি মানে হায়ার ম্যাথমেটিক্সে কিন্তু রয়েছে, ঠিক আছে? এগুলো আমাদের এক একটা মডিউল করতে হয়েছে। তো আমি বলবো যে এই জিনিসটা কিন্তু আমাদের সিলেবাসে নেই, তো এটা আমাদের পড়ার কোনো দরকার নেই। যদি তোমাদের জানতে হয় আমি বলে দিচ্ছি, এখানে কিছুই না, এখানে অ্যাকচুয়ালি তোমাদের এই নাম্বারগুলো এ প্লাস আইবি ফরম্যাটে থাকে, ঠিক আছে? আই কি, এ বি হচ্ছে রিয়েল নাম্বার আর বিলংস টু আর, কিছু বোঝার দরকার নেই, আমি জাস্ট বলে দিচ্ছি। যাদের ম্যাথ ব্যাকগ্রাউন্ড তারা এই বুঝতে পারবে জিনিসটা। আর যাদের মানে ব্যাকগ্রাউন্ড নয় তারা কিন্তু এই জিনিসটাকে কমপ্লিটলি ইগনোর করতে পারবে, কারণ এটা আমাদের সিলেবাসে নেই। তাহলে এ প্লাস আইবি, এখানে আই কি, আই কি আমাদের বলা হয় আয়োটা, যেটা হচ্ছে রুট ওভার মাইনাস ওয়ান। এটা যদি কেউ বুঝতে না পারো সিম্পল ইগনোর করে যাও, ঠিক আছে? এটা আমাদের সিলেবাসে নেই। তাহলে আমরা এতক্ষণ ধরে যে চ্যাপ্টারটা নিয়ে করবো বা যে টপিকটা নিয়ে এখন পড়বো সেটা হচ্ছে কি, আমরা রিয়েল নাম্বার সিস্টেম নিয়ে করবো। রিয়েল নাম্বারের বাংলা কি? রিয়েল নাম্বারের বাংলা হচ্ছে বাস্তব সংখ্যা। আমি বাংলাগুলো লিখছি না, কারণ বাংলা এখানে আমি সমস্ত কিছু এখানে লিখে দিয়েছি, দেখো এই সমস্ত জিনিস এখন আমি বলবো। তাহলে রিয়েল নাম্বারের বাংলা হচ্ছে বাস্তব সংখ্যা, কমপ্লেক্স হচ্ছে কাল্পনিক। কাল্পনিক মানে যেটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না, কিন্তু আমাদের ম্যাথের কিন্তু সবকিছু করতে হবে ম্যাথে, তো ম্যাথে কিন্তু আমরা জিনিসগুলোকে করি এগুলো, ঠিক আছে? যারা হায়ার ম্যাথমেটিক্সে পড়াশোনা করেছে তারা জানো। আচ্ছা, তো এগুলো এটা আমাদের সিলেবাসে নেই, কিন্তু যেহেতু আমি বলছি সমস্ত নাম্বার এখানে কিন্তু আমি মেনশন করে দিয়েছি। তাহলে আমি বাংলাটা লিখছি না, বাংলা এখানে সবকিছু তোমরা পেয়ে যাবে। আর আমি মুখে কিন্তু বলে বলে যাবো, ঠিক আছে? তাহলে আমাদের ক্লাসিফিকেশন অফ নাম্বার হচ্ছে কি, ফার্স্টে আমরা দেখলাম যে নাম্বার সিস্টেমকে বা নাম্বারকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে রিয়েল নাম্বার, একটা হচ্ছে কমপ্লেক্স বা ইমাজিনারি নাম্বার, ঠিক আছে? এখন রিয়েল নাম্বারকে ফার্দার তাহলে এখান থেকে আমাদের ভাগ হবে সবকিছু, ঠিক আছে? তো এবার আমি কি করব, জিনিসটাকে এখানে আমি একটু মানে ভেঙে নিই, আর জায়গার অসুবিধার জন্য আমি পরবর্তীকালে মানে পরের স্লাইডগুলোতে বড়ভাবে জিনিসগুলোকে দেখাবো, ঠিক আছে? তাহলে এখানে দেখো, এখানে আমাদের হচ্ছে রিয়েল নাম্বার, ঠিক আছে? আচ্ছা, এক সেকেন্ড দাঁড়াও। রিয়েল নাম্বার হচ্ছে আমাদের এটা, বাংলা হচ্ছে কি বাস্তব সংখ্যা, ঠিক আছে? এখন এই রিয়েল নাম্বারকে আমরা ফার্দার কি মানে কতগুলো ভাগে ভাগ করতে পারি? আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? রিয়েল নাম্বারের বাংলা হচ্ছে বাস্তব সংখ্যা। রিয়েল নাম্বারকে আমরা দুটো ভাগে ভাগ করব। এগুলো কিন্তু খাতায় মানে করবে, কিন্তু যেভাবে আমি দেখালাম না একটা নোটস, ওভাবে করবে। তাহলে রিয়েল নাম্বারকে দুটো ভাগে ভাগ করা যায়। কি কি ভাগে ভাগ করা যায়? একটা হচ্ছে ইনকমপ্লিট
চুপচাপ শুনবে, ঠিক আছে? কিছু না বুঝতে পারলে আমি সবকিছু ক্লিয়ারলি বলে দিচ্ছি, মানে বলে দেবো সব। একটা হচ্ছে ইনকমপ্লিট, একটা হচ্ছে কমপ্লিট। এখন ইনকমপ্লিট কি? ইনকমপ্লিট মানে বুঝতে পারছো, অসম্পূর্ণ, ঠিক আছে? তাহলে এই অসম্পূর্ণের মাঝখানে আমরা দুটো জিনিস পড়বো, সেটা কি? আচ্ছা, ফার্স্ট আমি কমপ্লিট নাম্বার বলে নিই। কমপ্লিট মানে কি বলতো? 1, 2, 0, 100, 200। আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, এগুলো কি জিনিস পরে আসছি। -1, -3, -9, -4.5, এটা কিন্তু কমপ্লিট না। কমপ্লিট মানে বুঝতে পারছো, গোটা গোটা নাম্বার, মানে দেখে বুঝতে পারছো কমপ্লিট নাম্বার এগুলো, ঠিক আছে? তো এইভাবে আমরা দুটো ভাগ করতে পারি রিয়েল নাম্বারকে, সেটা হচ্ছে কমপ্লিট আর একটা ইনকমপ্লিট। ইনকমপ্লিট কোনগুলো হবে? এক্সাম্পল দিলে ধরো 2-3, -4.5, 0.25, বুঝতে পারছো? এগুলো কিন্তু কমপ্লিট নয়, এগুলো হচ্ছে ইনকমপ্লিট। তাহলে আমি এখানে বলতে পারি এক্সাম্পলের সাহায্যে যে এখানে আমরা কি কি লিখবো, আমি এগুলো এক্সাম্পল দিলাম। এভাবে অনেক কিছু চলতে পারে। তাহলে ইনকমপ্লিটের মধ্যে কারা পড়বে? একটা পড়বে ফ্র্যাকশন, আর একটা পড়তে পারে ডেসিমাল। ফ্র্যাকশন মানে কি? ভগ্নাংশ। ডেসিমাল মানে হচ্ছে দশমিক, ঠিক আছে? তাহলে দশমিক সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা এগুলো আমাদের ইনকমপ্লিটের মধ্যে পড়ে। আর কমপ্লিটের মধ্যে কারা পড়বে? এগুলোর মধ্যে অনেক কিছু আছে। অনেক কিছু মানে ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, ইন্টিজার সবকিছু আছে। তো এটা তুমি বলতে পারো কমপ্লিট যেহেতু আছে, এটাকে আমরা বলতে পারি এর মধ্যে শুধুমাত্র পড়তে পারে, শুধুমাত্র না মানে অ্যাকচুয়ালি পড়বে ইন্টিজার্স, ঠিক আছে? তাহলে কমপ্লিট মানে কিছুই না, কমপ্লিট মানে হচ্ছে ইন্টিজার্স। আর ইনকমপ্লিট মানে হচ্ছে ইদার তোমাদের ফ্র্যাকশন হবে বা ডেসিমাল হবে, হয় তোমাদের ভগ্নাংশ হবে, নাহলে তোমাদের দশমিক সংখ্যা হতে পারে, ঠিক আছে? তাহলে রিয়েল নাম্বারকে আমরা দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে কমপ্লিট আর একটা হচ্ছে ইনকমপ্লিট। ইনকমপ্লিট মানে মানে কোনগুলোকে বোঝাবে? ফ্র্যাকশন বা ডেসিমালকে বোঝাবে। আর কমপ্লিট মানে কাকে বোঝাবে? ইন্টিজার্সকে বোঝাবে। এখন এর মানে অনেক কিছু ভাগ আছে ইন্টিজার্সে, সেটা আমি পরের স্লাইডে বলছি। তাহলে এই অবধি আই গেস ক্লিয়ার আছে সবাই? কেউ যদি কোনো জিনিস না বুঝতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের রিয়েল নাম্বারকে দুটো ভাগে ভাগ করলাম। এবার পরের স্লাইডে আমি এখন এই কমপ্লিট এবং ইনকমপ্লিট এগুলোকে আমি ফার্দার ভাগ করব, ঠিক আছে? এই অবধি জিনিসটা ক্লিয়ার আছে? এবার নেক্সট স্লাইডে আমি করছি কি? এবার নেক্সট স্লাইডে আমি করছি কমপ্লিট এটাকে। তাহলে এবার আমি হেডিং দিচ্ছি কমপ্লিট নাম্বার। কমপ্লিট বা আমি এটাকে বলতে পারি ইন্টিজার্স। দেখো, ইন্টিজার মানে আমি কিন্তু এবার এখান থেকে জিনিসটাকে ভাগ করবো, ঠিক আছে? এখানে জায়গা নেই বলে আমি করছি না। তো এখান থেকে জিনিসগুলো ভাগ হবে। ওই জন্য আমি এটাকে হেডিং দিলাম এখানে ইন্টিজার্স, ঠিক আছে? এভাবে কিন্তু অনেকটা লম্বা তোমাদের ছকটা যাবে। তো আমি কিভাবে হবে বলো তো? আমি এখানে দেখিয়ে দিচ্ছি জিনিসটা। আল্টিমেটলি যখন তোমাদের এটা কমপ্লিট হয়ে যাবে, নোটসটা এভাবে বানাবে, ঠিক আছে? কমপ্লিট খাতাতে আমি জুম করে দেখিয়ে দেবো। তো এখন তুমি এখানে জাস্ট বোঝো যে কি কি বলছি, সেটা শুধু শোনো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে হচ্ছে ইন্টিজার্সকে ভাগ করবো আমি ফার্দার। কি কি ভাগে ভাগ করা যায় দেখো। ইন্টিজার্সকে আমরা সংখ্যা রেখা, যেটা আমি এক্ষুনি নাম্বার লাইন বললাম, সেটা হিসেবে ভাগ করা যায়। মানে ইন্টিজার্সকে আমি তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা কি? মিডিলে থাকে জিরো, ডান দিকে থাকবে পজিটিভ ইন্টিজার। ইন্টিজার বাংলা হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে পজিটিভ ইন্টিজার। আর লেফট সাইডে বা বাম দিকে থাকবে নেগেটিভ ইন্টিজার। আর পজিটিভ আর নেগেটিভ কারা? ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, যেগুলো গোটা গোটা নাম্বার। সেগুলো কোনগুলো? জিরো থাকলো, তাহলে এখানে থাকবে কে? +1, প্লাস আর দিচ্ছি না, 1, 2, 3, 4, এভাবে ডট ডট করে চলতে থাকবে আপ টু ইনফিনিটি। এগুলো হচ্ছে পজিটিভ ইন্টিজার। আর নেগেটিভ ইন্টিজার কারা থাকবে? -1, -2, -3, এভাবে ডট ডট করে চলবে ইনফিনিটি অব্দি। এগুলো হচ্ছে নেগেটিভ ইন্টিজার। বোঝা যাচ্ছে? কারো কোনো ডাউট থাকলে অবশ্যই বলবে, ঠিক আছে? তাহলে পজিটিভ ইন্টিজার হচ্ছে 1 থেকে আপ টু ইনফিনিটি, এবং নেগেটিভ ইন্টিজার হচ্ছে -1 থেকে আপ টু ইনফিনিটি, ঠিক আছে? মাইনাস ইনফিনিটি বলতে পারো, যাই হোক। তো এবার মাঝখানে কে থাকবে? জিরো। তাহলে এবার তুমি বলতে পারো জিরো, জিরোর ব্যাপারে আমি একটা স্পেশাল নোটস লেখাচ্ছি। জিরো, জিরো আর ওয়ান এগুলো কিন্তু ম্যাথের খুব ইম্পর্টেন্ট ফিচার্স। তাহলে জিরোর ব্যাপারে কি? এখান থেকে তুমি বুঝতে পারছো জিরোকে আমি কি পজিটিভ বলতে পারি? পারি না। তাহলে জিরোকে নেগেটিভ বলতে পারি? পারি না, কারণ পজিটিভ আর নেগেটিভের মধ্যে জিরো তো থাকছে না, জিরো তো আলাদা এখানে বসে আছে মাঝখানে। অ্যাকচুয়ালি জিরোকে বলা হয় বেস নাম্বার বা বেস, কারণ এখান থেকে আমরা পজিটিভ আর নেগেটিভের ডেফিনেশন পাই। তাহলে পজিটিভ কাকে বলবো? যে যারা সংখ্যা রেখাতে জিরোর ডান দিকে থাকে ওগুলোকে পজিটিভ নাম্বার বলি। আর নেগেটিভ কাকে বলি? যারা সংখ্যা রেখার বাম দিকে থাকে তাদেরকে আমি নেগেটিভ নাম্বার বলি। ঋণাত্মক আর ধনাত্মক, ঠিক আছে? এটার বাংলা হচ্ছে ধনাত্মক, আর এটা হচ্ছে ঋণাত্মক, নেগেটিভ, ঠিক আছে? তাহলে এখানে বোঝা গেল যে পজিটিভ কোনটা, নেগেটিভ কোনটা। তাহলে জিরোর ব্যাপারে আমি লিখতে পারি জিরো ইজ নিদার পজিটিভ নর নেগেটিভ। বাংলা কি হবে? জিরো ধনাত্মক নয়, জিরো ঋণাত্মক নয়। অনেকে কিন্তু বলে দেয় জিরো পজিটিভ নাম্বার, একদমই নয়, কারণ জিরো
একা এখানে বসে আছে, জিরো পজিটিভ হবে না, জিরো নেগেটিভ হবে না। তাহলে এই স্পেশাল নোটসটা তোমাদের স্টার দিয়ে লিখবে। আমি একবার ইউটিউবে পোল দিয়েছিলাম, 90% লোক কিন্তু ভুল করেছিল। ঠিক আছে, সবাই বলছিল জিরো পজিটিভ নাম্বার। তো জিরো কি হবে, জিরো পজিটিভ না, জিরো নেগেটিভ নয়। বোঝা গেল? তাহলে আমাদের ইন্টিজার্স বোঝা গেল যে ইন্টিজার কোনগুলো। ঠিক। এবারে ইন্টিজার্স এর মধ্যে আমাদের এবার ভাগ আছে, কি ভাগ আছে দেখ বলছি এবার। তাহলে এবার ইন্টিজার্স এর মধ্যে আমি যদি বলি যে এই যে পজিটিভ ইন্টিজার, এটা একটা নাম আছে, এটার নাম কি? এটার নাম হচ্ছে ন্যাচারাল নাম্বার। বাংলা কি? বাংলা লিখে দিচ্ছি স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা কাকে বলবো? যে পজিটিভ ইন্টিজারকে বলবো। তাহলে এই দুটো সমান, স্বাভাবিক সংখ্যা পজিটিভ ইন্টিজার সমান। মানে পজিটিভ ইন্টিজার বা স্বাভাবিক সংখ্যা কোথা থেকে শুরু হবে? 1 2 3 4 5 এভাবে ডট ডট করে আপ টু ইনফিনিটি চলবে। তাহলে ন্যাচারাল নাম্বার কোনগুলো? ন্যাচারাল নাম্বার কিন্তু 1 থেকে শুরু হচ্ছে, অনেকে আবার 0 ধরে নেয়, 0 কিন্তু নয়। 0 হচ্ছে আমাদের শুধুমাত্র আলাদা, সেটা আমি পরে আসছি হোল নাম্বার বলে। তো আমাদের এখন কি, এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, সেগুলো কাকে বলে? সেটা হচ্ছে 1 থেকে আপ টু ইনফিনিটি। তাহলে বোঝা গেল? তাহলে ন্যাচারাল নাম্বার হচ্ছে 1 থেকে আপ টু ইনফিনিটি। ঠিক আছে? এবার আমি বলছি যে তাহলে 0 কি? এবার 0 কে যদি আমি ন্যাচারাল নাম্বারের সাথে যোগ করে দিই, তাহলে আমি এখানে বলছি যে 0 এর সাথে যদি আমি ন্যাচারাল নাম্বার যোগ করে দিই, তাহলে এটাকে পুরো কি, কি বলা হয়? এবার এটাকে আমি বলে দেব হোল নাম্বার। হোল নাম্বারের বাংলা কি? অখণ্ড সংখ্যা। একবার দেখি যে কোনগুলো তোমাদের হচ্ছে, এখানে দেখি। ফার্স্টে আমরা রিয়েল নাম্বার শিখলাম, মানে ডেফিনেশন দেখলাম, কমপ্লেক্স দেখলাম, ইন্টিজার দেখলাম, এবার ন্যাচারাল নাম্বার দেখলাম, এবার হোল নাম্বার দেখলাম। তাহলে আমাদের প্রথম 5টা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে? এবার পরপর সবগুলো আমি কমপ্লিট করছি। দেখো এখানে কিন্তু মার্ক করে যাচ্ছি কোনগুলো হচ্ছে, আমি পরপর জিনিসগুলো লিখে যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে আমাদের ফার্স্ট আমরা শিখলাম কি? ক্লাসিফিকেশন নাম্বার, রিয়েল নাম্বার, কমপ্লেক্স নাম্বার। রিয়েল নাম্বারের মধ্যে কমপ্লিট আর ইনকমপ্লিট। এবার কমপ্লিটকে ভাগ করতে গিয়ে দেখলাম আমাদের ফার্স্টে ইন্টিজার আসছে, এবং ইন্টিজার্সে আমি দেখলাম আবার 3টে ভাগে ভাগ হচ্ছে, নেগেটিভ, পজিটিভ আর জিরো। এবার আমি শুধুমাত্র পজিটিভকে কি নাম্বার বলছি? ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা বলছি। পজিটিভের সাথে যখন আমি জিরো অ্যাড করছি, সেটাকে আমরা বলছি হোল নাম্বার। তাহলে হোল নাম্বারের সেট কোথা থেকে শুরু হবে? বা হোল নাম্বারকে আমি কি লিখতে পারি? হোল নাম্বার আমাদের শুরু হচ্ছে কিন্তু 0 1 2 3 4 ডট ডট করে আপ টু ইনফিনিটি। তাহলে হোল নাম্বারের সেটে কিন্তু তোমাদের নেগেটিভ নাম্বার থাকে না। ঠিক আছে? তাহলে হোল নাম্বারে সবসময় কিন্তু পজিটিভ নাম্বার থাকে। 0 এবং পজিটিভ, পজিটিভ অ্যান্ড 0। আর এখান থেকে যদি বলি ন্যাচারাল নাম্বার কোনটা? উপরেই লেখা আছে। ন্যাচারাল নাম্বার কিন্তু শুরু হবে 1 থেকে, 0 থেকে কিন্তু হবে না। তাহলে 1 2 3 4 এভাবে ডট ডট করে আপ টু ইনফিনিটি। তাহলে বুঝতে পারছো? 0 এর সাথে ন্যাচারাল নাম্বার যোগ করলে আমাদের চলে আসছে হোল নাম্বার। 3টি জিনিস আমি এখানে বলে দিলাম। তাহলে এই স্লাইডটা ক্লিয়ার হলো? ঠিক আছে? এবার বলো নেগেটিভ ইন্টিজারকে কি বলে? এর কিছু বলে না, এটাকে নেগেটিভ ইন্টিজারই বলে। ঠিক আছে? এর কোনো আলাদা নাম নেই। তাহলে জেনে রাখো, নেগেটিভ ইন্টিজার শুরু হচ্ছে -1 -2 -3 করে আপ টু ইনফিনিটি। আর 0 আর পজিটিভ ইন্টিজার মিলে আমাদের হচ্ছে হোল নাম্বার। আর শুধু পজিটিভ ইন্টিজারকে আমরা বলি ন্যাচারাল নাম্বার। এই অবধি ক্লিয়ার? কারো কোনো ডাউট থাকলে অবশ্যই বলবে। আই গেস জিনিসগুলো প্রপার ক্লিয়ার হচ্ছে তোমাদের। ঠিক। এবার আমি আসছি। তাহলে আমাদের কিন্তু এখানে কোনটা হলো? আমাদের কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট ইন্টিজারটা হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা। এবার আমরা আসছি কি? এবার আসছি ইনকমপ্লিট। ঠিক আছে? এবার কিন্তু এগুলো বোঝার আছে, একটু ভালো করে শুনবে। ঠিক আছে? রিপিট করতে বলে করবে। তাহলে আমাদের কিন্তু কমপ্লিট ইন্টিজার্স শেষ হয়ে গেল। ঠিক আছে? আর এখানে কিন্তু ভাগ নেই। তাহলে এই জিনিসটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এটা ডান। এবার আমরা ইনকমপ্লিট যাব। তাহলে এই হেডিং দিচ্ছি ইনকমপ্লিট। তাহলে এখানে কারা থাকে? ইনকমপ্লিট আমরা থাকবে, আমি দেখলাম যে ইদার থাকবে ফ্র্যাকশন বা থাকবে ডেসিমেল। ঠিক আছে? তাহলে ফ্র্যাকশন ডেসিমেল থাকবে এখানে। আচ্ছা। এবার এটাকে আমরা দুটো ভাগে ভাগ করব। সবই তো ভাগ হচ্ছে। কমপ্লিটকেও তো আমি 3 টে ভাগ করলাম। 0, পজিটিভ, নেগেটিভ। তাহলে এটাকে দুটো ভাগে ভাগ করা যায়। কি ভাগ? দেখো। তাহলে এখান থেকে আমি দুটো টানছি এখানে। এগুলো কিন্তু সমস্ত খাতায় নোটস বানাবে। ঠিক আছে? আচ্ছা, এখানে তাহলে দেখো কি হবে? এখানে হচ্ছে আমাদের একটাকে বলবো টার্মিনেটিং। এগুলো হচ্ছে ইনকমপ্লিট। এর এক্সাম্পল গুলো দিয়ে দিই, ইনকমপ্লিটের মধ্যে কারা আছে? 0.5 দশমিক, 2 এর 3, 5 এর 4 বা 1.25, এগুলো হচ্ছে ইনকমপ্লিট। তাহলে এর মধ্যে ভাগ হচ্ছে কি? টার্মিনেটিং আর হচ্ছে নন টার্মিনেটিং।
তাহলে টার্মিনেটিং মানে কি বাংলা, এটা হচ্ছে শেষ হয়ে যায়, বাংলাটা আমি লাল কালিতে লিখছি। আর এটা কি, এটা শেষ হবে না। কি শেষ হয় না হয় সেটা আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। তাহলে বোঝা গেল দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে টার্মিনেটিং আর একটা হচ্ছে নন টার্মিনেটিং। ঠিক আছে, এবার শেষ হয়ে যায় মানে কি বলতে চাইছি, আমি কিছু এক্সাম্পল দিচ্ছি এখানে, দেখো বুঝতে পারবে। তাহলে এখানে ধরো 0.7 চলছে নাকি, শেষ হয়ে গেল। আচ্ছা এখানে আরেকটা এক্সাম্পল দিচ্ছি, 0.125, 0.2345, এগুলো কি, এগুলো হচ্ছে তোমাদের টার্মিনেটিং, শেষ হচ্ছে। এবার শেষ হচ্ছে না কোনগুলো সেগুলো বলে বুঝতে পারবে, দুটো আলাদা ডিফারেন্সিয়েট করতে পারবে। এবার শেষ হচ্ছে না মধ্যে আবার দুটো টাইপ আছে, যেগুলো শেষ হয় না তার মধ্যে আবার দুটো টাইপ, কি কি টাইপ, ভালো করে বুঝবে জায়গাটা, ঠিক আছে। এখানে আবার দুটো টাইপ রয়েছে, যেটা শেষ হচ্ছে না। তাহলে শেষ হচ্ছে না মানে টাইপ কি, একটা হচ্ছে রিপিটিং, আরেকটা হচ্ছে কি নন রিপিটিং। স্পেলিংটা একটু দেখে নেবে, ঠিক আছে, ভুলভাল লিখতে পারি। আচ্ছা রিপিটিং নন রিপিটিং মানে কি, বা এটার আরেকটা নাম আছে, আরেকটা নাম লিখে দিই, তারপর এক্সাম্পল দিয়ে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। এটাকে বা বলা হয়, বা তোমাদের ব্র্যাকেটে লিখছি, রেকারিং বলে। নামটা শোনা শোনা লাগছে আই গেস। রেকারিং, বা এটা হচ্ছে নন রিকারিং। ঠিক আছে, রিপিটিং মানে হচ্ছে রেকারিংও বলে এটাকে, আর এটাকে হচ্ছে নন রিপিটিং বা নন রেকারিং। এবার রেকারিং কি জিনিস, এটা বাংলা হচ্ছে আবৃত দশমিক সংখ্যা। আচ্ছা এবার আমি বলছি রেকারিং, রেকারিং এর বাংলা হচ্ছে আবৃত দশমিক সংখ্যা। এক্সাম্পল দিলে বুঝতে পারবে, ধরো, আচ্ছা এটা আমি লিখে নিই, এগুলো দশমিক আর ভগ্নাংশ জানো তো, সবকিছু সেম। মানে এটাকে আমি লিখতে পারি কি 7/10 দশমিক তুলে, তাহলে যেটাই ভগ্নাংশ সেটাই দশমিক, আমরা ভগ্নাংশগুলোকে দশমিকে প্রকাশ করতে পারি। ঠিক আছে, ওই জন্য আমি এটাকে এরকম স্ল্যাশ দিয়েছি। সংখ্যাটা সেম, জাস্ট রূপা মানে যেটা আমাকে প্রেজেন্ট করছি আমরা জিনিসটা আলাদা করছি। তাহলে এটা কত হবে, এটা হবে 125/1000, তাই তো। বা এটাকে লিখতে পারি 2345/4 মানে 10,000, তাই তো। তাহলে এটা হয়ে গেল টার্মিনেটিং, এটাতে দেখে বুঝতে পারছে শেষ হয়ে যাচ্ছে, মানে এখানেও শেষ হয়ে যাচ্ছে আর এখানেও মোটামুটি শেষ হচ্ছে, মানে দশমিক অ্যাকচুয়ালি শেষ হচ্ছে বা ভগ্নাংশ। তাহলে টার্মিনেটিং নিয়ে কনফিউশন নেই, যে যেটা শেষ হয়ে যায়। এবার নন টার্মিনেটিং মানে যেটা শেষ হচ্ছে না, সেটার আবার দুটো ভাগ আছে, কি দুটো ভাগ, ফার্স্টে ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দিলে বুঝে যাবে। তাহলে প্রথম এক্সাম্পল আমি দিচ্ছি, সেটা হচ্ছে কি, ধরো 4/9, এটাকে আমি লিখতে পারি কি 0.4 বার। বার মানে কি, এটাকে পৌনঃপুনিক বা আবৃত দশমিক সংখ্যা বলে। তাহলে এটাকে আমি লিখতে পারি 0. বারবার রিপিট করবে, 444 এভাবে ডট ডট করে চলতে থাকবে। তুমি ক্যালকুলেটরে যাও, তুমি 4/9 এটা টাইপ করো, এটা করলে দেখবে তোমাদের এটা আছে 0.44 এভাবে ডট ডট করে চলতে থাকছে, বারবার রিপিট করছে। তো এটা আমাদের বলে রিপিটিং বা রিকারিং ডেসিমাল নাম্বার, বা তোমরা বলতে পারো আবৃত দশমিক সংখ্যা। তাহলে বোঝা গেল এটা রিপিট করছে। বাংলাটাকে লিখবো, এখানে জায়গা একটু চাপ হয়ে যাবে, আমি এখানে উপরে লিখছি, এক সেকেন্ড। এটা হচ্ছে আবৃত দশমিক সংখ্যা, দেখা যাচ্ছে তো ঠিকঠাক, একটু ডিপ কালার দিতে হবে। আচ্ছা তাহলে এটা হচ্ছে এটা। আমি আরো একটা এক্সাম্পল নিচ্ছি, ধরো 0.17 বার। দুটো নাম্বারের উপর এখন বার কিভাবে রূপান্তর, আমি পরবর্তীকালে, ফ্র্যাকশন আমাদের আলাদা চ্যাপ্টার আছে দেখবে পরবর্তীকালে, সেখানে কমপ্লিট আমি বলে দেবো কনসেপ্ট। এখানে শুধু এক্সাম্পল গুলো বুঝে নেওয়া যায় কোন নাম্বারকে কি বলে। তাহলে 0.17 বারকে আমি কি লিখতে পারি, যে 17 বারবার রিপিট করবে, মানে 0.17 17 এভাবে জিনিসটা রিপিট করবে। আচ্ছা তাহলে এটাকে আমি লিখতে পারি কি, এটাকে লেখা যায় 17/99। তুমি ক্যালকুলেটরে মানে 17/99 মারো, এটা চলে আসবে অ্যান্সার। ঠিক আছে, তো জিনিসগুলো কি করে আসছে আমি পরবর্তীকালে মানে বলবো। আচ্ছা আরেকটা এক্সাম্পল দিচ্ছি, 0.132, কিন্তু এখানে বার থাকবে শুধুমাত্র 3 টুর উপরে। তাহলে এটা কি হবে, 0.1 হয়ে গেল, মানে যার উপর বার নেই সেটা একবার আসবে, বাকি যার উপর বার আছে সে বার মানে রিপিট করবে। তাহলে 3 2 এভাবে ডট করে চলতে থাকবে, বোঝা গেল। তাহলে এটাকে যদি আমি ভগ্নাংশে রূপান্তর করি, এটা আসবে কত, এটা আসবে 131/990। সবাই ক্যালকুলেটরে চেক করে নেবে বাড়িতে, ঠিক আছে। 131 ভাগ চিহ্ন যদি 990 দাও, তাহলে তোমাদের এটা দেবে 1.1313, সরি 0.13232 এটা দেবে। ঠিক আছে,
যে এটা কি করে আমি লিখছি এগুলো কিন্তু পরবর্তী ক্লাসে আমি বলবো। আগে বুঝে নাও যে কোনটা কোন টাইপের মানে সংখ্যা, সেটা আগে বুঝে নাও। বোঝা গেল? আচ্ছা, তাহলে এখানে আমি ৩ টে এক্সাম্পল দিলাম, আর দিচ্ছি না। তাহলে এটার মধ্যে ফিক্স কি প্যাটার্ন দেখছো? এখানে কিন্তু রিপিট করছে, বা এটাকে বলে রিকারিং ডেসিমাল, মানে এটা একটা দশমিক সংখ্যা যেটা শেষ হচ্ছে না, মানে এটা তো কি নন টার্মে শেষ হচ্ছে না কোনোদিন, কিন্তু এটা রিপিট করছে বারবার। এবার আর একটা টাইপ বলে দিই, অর্থাৎ নন রিপিটিং, যেগুলো রিপিট করছে না সেগুলো এক্সাম্পল দিলে পুরোপুরি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এবার নন রিপিটিং আমাদের কিছু ফিক্স কিছু সংখ্যা আছে। একটা হচ্ছে পাই। পাই সবাই জানো। পাই এর মান কি? পাই এর মান হচ্ছে 3.142857 এভাবে চলতে থাকছে। তাহলে এখানে দেখো, এখানে কি রিপিট করছে? মানে আমি বলছি দশমিকের পর কোনো সংখ্যা রিপিট করছে? করছে না। ১, ৪, ২, ৮, আবার ৫, ৭, ১ এভাবে চলতে থাকছে। তো অ্যাকচুয়ালি এটা কিন্তু হচ্ছে তোমাদের নন রিপিটিং, নন রিকারিং বলে এটাকে। ঠিক আছে? মানে এটা তোমাদের কিন্তু রিপিট করছে না। আমি আরো তোমাদের এক্সাম্পল দিচ্ছি, অর্থাৎ √2, √3 এই সমস্ত সংখ্যা কিন্তু নন টার্মিনেটিং এবং নন রিপিটিং বলে এটাকে, বা নন রিকারিং বলে। ঠিক আছে? তাহলে √2 এর ভ্যালু কত? তোমরা যদি ক্যালকুলেটর ইউজ করে দেখবে 1.41421 এভাবে ডট করে চলতে থাকবে। ঠিক? বা √3 ভ্যালু কত? 1.732 ডট করে চলতে থাকবে। ঠিক আছে? তাহলে জিনিসগুলো বোঝা যাচ্ছে যে কোনটা কি জিনিস। সমস্ত সংখ্যার আমি কিন্তু মানে এক্সাম্পল দিয়ে দিলাম। এবার আই গেস তুমি জিনিসটাকে আলাদা করতে পারছো। টার্মিনেটিং কাকে বলবো? যেগুলো শেষ হয়ে যাচ্ছে 0.7। আরো এক্সাম্পল কি? 0.12 শেষ হয়ে যাচ্ছে, এখানে চলছে না কিন্তু। চললে আমরা কি করবো? যখন চলতে থাকবে তখন আমরা দুটো কেস দেখবো, হয় রিপিট করবে বা রিপিট করবে না। যদি না চলে সেটা তো এই দিকে চলে আসবে, তাই তো? তাহলে জিনিসটা দেখো, তাহলে 4 এর 9 কি হচ্ছে? বা 0.444 যেটা সেম রিপিট করছে সেটাকে আমি শেষ তো হচ্ছে না ওটা, কিন্তু সেটা রিপিট করছে। আবার এটাও শেষ হচ্ছে না, এটা কিন্তু রিপিট করছে না। তাহলে ৩ টে টাইপ বুঝতে পারলে? একটা টার্মিনেটিং, টার্মিনেটিং এটা সিঙ্গেল, এই একা এখানে বসে আছে। আর নন টার্মিনেটিং এর মধ্যে আমার দুটো টাইপ আছে, একটা হচ্ছে রেকারিং, একটা হচ্ছে নন রেকারিং। আশা করি জিনিসগুলো ক্লিয়ার হলো। ঠিক আছে? কারো কোনো ডাউট আছে? আচ্ছা, এবার আমি আসছি। ১ সেকেন্ড। হয়ে গেল সবকিছু। আমি দেখি কি, কি বাকি আছে আমাদের। আমাদের আজকে কতদূর অব্দি করলাম দেখে নিই। আমাদের ফ্র্যাকশন হলো, ডেসিমেল হলো, রেকারিং হয়ে গেল। ঠিক আছে? এই অব্দি কমপ্লিট হলো। এবার আমরা আসবো কি? রেশনাল নাম্বার। ঠিক আছে? এবার আসছি আমি রেশনাল নাম্বার। সবকিছু কিন্তু হ্যান্ড রিটেন নোটস তোমরা খাতায় বানাবে। এবার আমি আসছি, হেডিং দিচ্ছি রেশনাল নাম্বার। বা এর বাংলা হচ্ছে মূলত সংখ্যা। এটার অনেকের কনফিউশন থাকে, মানে বুঝতে পারে না। দেখো ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি। এটার ডেফিনেশন রয়েছে, বা এটা তুমি বলতে পারো দুটো কন্ডিশন আছে। দুটো কন্ডিশন যদি কোনো নাম্বার স্যাটিসফাই করে সেটা রেশনাল নাম্বার হবে, আর যদি না করে তাহলে সেটা ইরেশনাল নাম্বার হবে, বা অমূলত সংখ্যা। ঠিক আছে? তাহলে এখানে লিখে দিই ইরেশনাল নাম্বার, বা বাংলা বলা হয় অমূলত সংখ্যা। ঠিক আছে? এটার কোনো আলাদা ডেফিনেশন হয় না। যেগুলো এটা স্যাটিসফাই করবে না, রেশনাল নাম্বার হবে না, সেগুলো আমাদের অমূলত সংখ্যা হয়ে যাবে। ঠিক আছে? টার্মিনেটিংটা আরেকবার বুঝিয়ে দিই। টার্মিনেটিং মানে কোনগুলো বলতো? কোনটা? এই টার্মিনেটিং? কোন টার্মিনেটিং কথা বলছো? দেখো, ইনকমপ্লিটের মধ্যে দুটো টাইপ আছে। একটা হচ্ছে টার্মিনেটিং, মানে শেষ হয়ে যায়, একটা শেষ হচ্ছে না। দেখো আমি বাংলায় বোঝাচ্ছি, জিনিসটা বুঝতে পারবে। আমি এখানে লিখছি। আমি বললাম যে ইনকমপ্লিট। ইনকমপ্লিটের মধ্যে দুটো পার্ট আছে। একটা হচ্ছে শেষ হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। একটা শেষ হচ্ছে না। বাংলায় বোঝো, তারপর ইংলিশটা শিখবে। শেষ হচ্ছে না এবং শেষ হচ্ছে না এর মধ্যে আবার দুটো টাইপ আছে। একটা কি? রিপিট করছে, আর রিপিট করছে না। তুমি বলবে এখানে কেন রিপিট করছে, করছে না, আসছে না? আরে শেষ তো হয়ে যাচ্ছে, রিপিট কি করে করবে? এখানে তো অলরেডি শেষ হয়ে যাচ্ছে। শেষ হচ্ছে না, যে এই যাচ্ছি বলে এই রাস্তায় আমি চেক করছি কোথায় রিপিট করছে, কোথায় করছে না। কিন্তু কোনো নাম্বার যদি অলরেডি শেষ হয়ে যায়, শেষ হয়ে যায় মানে 0.123 বা শেষ হয়ে গেল, এরপরে আর কিছু নেই। তাহলে এটা এখানে চলে চলে আসবে, শেষ হয়ে যাচ্ছে। তাই তো? 0.1111 এভাবে চলতে থাকছে। এটা কি শেষ হচ্ছে? হচ্ছে না। কিন্তু এখানে শেষ হচ্ছে না, চেক করছি এটা রিপিট করছে, তাহলে 0.111 এভাবে চলতে থাকবে, এটা এখানে আসবে।
0.1234, আবার 3, আবার 8, আবার 9, এভাবে চলছে। তাহলে এটা কি কোনো ফিক্সড প্যাটার্ন ফলো করছে? করছে না। মানে এটা চলছে, শেষ হচ্ছে না, কিন্তু রিপিটও করছে না। তাহলে এই নাম্বারটা আমি এখানে লিখবো 0.123438 9, এভাবে ডট ডট করে চলবে। তাহলে বোঝা গেল কি করে করলাম, তিনটে টাইপ। এবার এর ইংলিশ হচ্ছে কি, যেটা শেষ হচ্ছে সেটাকে বলা হয় টার্মিনেটিং, আর যেটা শেষ হচ্ছে না সেটাকে বলা হয় নন টার্মিনেটিং। ঠিক আছে? এবং যেটা রিপিট করছে এটাকে বলা হয় রিকারিং, আর যেটা রিপিট করছে না সেটাকে বলা হয় নন রিকারিং। বাস এইটুকুই জিনিস। ঠিক আছে? আশা করি জিনিসটা ক্লিয়ার আছে। এবং এখানে কিন্তু আরো ফেমাস যে এক্সাম্পল গুলো সেগুলো আমি লিখেছি, অর্থাৎ পাই √2 √3 এগুলো এখানে প্রচুর এক্সাম্পল হতে পারে। ঠিক আছে? তুমি নিজের ইচ্ছে খুশি মতো অঙ্ক বানাতে পারো, সেগুলো হচ্ছে নন রিপিটিং বা নন টার্মিনেটিং এ থাকবে। ঠিক আছে, সরি, নন রিকারিং। আশা করি জিনিসটা ক্লিয়ার হলো। আচ্ছা, কি বলছিলাম, মূলদ অম্লদ বলছিলাম। ঠিক আছে, এটা তোমরা একটু লিখে নেবে। আচ্ছা, তাহলে মূলদ অম্লদের বলে নি, এটা আমি লিখে দিচ্ছি এক্সট্রা পেজ, এক্সট্রা লিখলাম। যখন নোটস বানাবে তখন কিন্তু এক্সট্রা হিসেবে লিখে নেবে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো কি বলছি। মূলদ, এখানে দেখো মূলদটা কাকে বলবো, ডেফিনেশন রয়েছে। তাহলে মূলদ নাম্বারের আমাদের ডেফিনেশন কি? ফার্স্ট হচ্ছে কি, P/Q আকারে প্রকাশ করা যায়। আর সেকেন্ডে কি, সেকেন্ড হচ্ছে কি, যে P/Q আর ইন্টিজার্স। এখন ইন্টিজার্স মানে কি আমাকে জিজ্ঞেস করো না, কারণ অলরেডি আমি বলে এসেছি। ইন্টিজার্স একদম শুরু, মানে প্রথমে শুরু করেছিলাম। তাহলে PQ আর ইন্টিজার্স, অ্যান্ড আরেকটা সব থেকে ভাইটাল যে তোমাদের কন্ডিশন, সেটা কি, সেটা আমি আলাদা করে দেখছি। সেটা হচ্ছে কিউ নট ইকুয়াল টু জিরো, মানে নিচে যেটা থাকবে সেটা নট ইকুয়াল টু জিরো। এটা সব থেকে ইম্পর্টেন্ট কন্ডিশন। এটা স্টার দিচ্ছি, যে P/Q আকারে প্রকাশ করা যায়। এবার পি আর কিউ কি জিনিস, সেটা হচ্ছে দুটোই ইন্টিজার হবে, কিন্তু নিচে যেটা থাকবে, অর্থাৎ কিউ কিন্তু নট ইকুয়াল টু জিরো। এটা কিন্তু খুব ভালো করে দেখবে, কিউ জিরো হলে কিন্তু সেটা কিন্তু রেশনাল নাম্বার হবে না। এবার এক্সাম্পল দিয়ে জিনিসগুলো বুঝতে পারবে। ধরো এক্সাম্পল দিচ্ছি, এমন এক, ধরো আমি বললাম যে 1.2, এটা কি রেশনাল নাম্বার? কোশ্চেন হচ্ছে 1.2 কি মূলদ সংখ্যা? এবার এটাকে করার জন্য আমাকে সবসময় এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে হবে। তাহলে 1.2 কে আমি লিখতে পারি 12/10, 10 × 10। তাহলে আমি 12/10 মানে এটাকে বলা হয় P/Q আকার ফর্ম বা P/Q। কিছু মানে লব আর হর আমাকে তৈরি করতে হবে। তাহলে এটা হচ্ছে P/Q। তাহলে এখানে দেখো, এখানে আমি চেক করতে হবে, এটা ফার্স্ট কন্ডিশন, এটাকে P/Q আকারে প্রকাশ করে গেল। এবার সেকেন্ড কন্ডিশন চেক করব, যে এখানে P কত, P হচ্ছে 12, Q হচ্ছে 10, এবং এখানে কিউটা নট ইকুয়াল টু জিরো। দেখো কিউ তো 10 হয়ে গেছে, নট ইকুয়াল টু জিরো। তাহলে P12 কি, 12 ইন্টিজার, কিউ ইন্টিজার, দুটো ইন্টিজার, এবং এখানে কিউ নট ইকুয়াল টু জিরো। তাহলে আমাদের টোটাল দুটো কন্ডিশন স্যাটিসফাই করলো। তাহলে আমাদের কি বলবো, যে ইয়েস 1.2 ইজ এ রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। ঠিক আছে, বোঝা গেল? এবার আমি বলছি যে আরেকটা এক্সাম্পল দেবো নাকি? চলো দিয়ে দিচ্ছি আরেকটা। 0.4 পৌনপুনিক, এটা কি রেশনাল নাম্বার? একে কমেন্ট করবে নাকি আমি বলে দেবো? 0.4 পৌনপুনিক, এটা কি রেশনাল নাম্বার? কোশ্চেন হচ্ছে এটা, এটা কি মূলদ সংখ্যা? তাহলে আমাদের ফার্স্টে চেক করতে হবে এটাকে P/Q আকারে প্রকাশ করা যাচ্ছে কিনা। P/Q আকার মানে আমাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে হবে। তাহলে 0.4 কে আমি কিছুক্ষণ আগে দেখালাম, যে এটাকে আমি লিখতে পারি 4/9। কি করে আসছে এটা পরের ক্লাসে বলবো। ঠিক আছে? তাহলে এখানে জেনে রাখো 0.4 পৌনপুনিক বা 0.4, বা দেখো পৌনপুনিক বা এই কি বা এরকম লাইন টেনে দেওয়া যায়। ঠিক আছে? তাহলে পৌনপুনিক বলা হয় এটাকে, এটাকে আবৃত সংখ্যা বলে। তাহলে 0.4 পৌনপুনিক আমি লিখতে পারি 4/9। কি করে হলো পরের ক্লাসে লিখবো। তাহলে এটাকে আমি P/Q আকারে প্রকাশ করলাম, যেখানে P হচ্ছে 4, কিউ হচ্ছে 9, এবং কিউ নট ইকুয়াল টু জিরো। মানে 9 আর কি জিরো হবে, হবে না। তাহলে সমস্ত কন্ডিশন স্যাটিসফাই করলো। তাহলে ইয়েস 0.4 পৌনপুনিক বা 4 বার ইজ এ রেশনাল নাম্বার। এগুলো সমস্ত কিছু খাতায় পরপর লিখবে। ঠিক আছে? বোঝা গেল? এভাবে অনেক এক্সাম্পল আছে। ঠিক আছে? এবার
বলতে পারো যে স্যার তাহলে অমূলত সংখ্যা কোনগুলো, তাহলে আমি একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবে। আচ্ছা আমি না এটাকে পরের স্লাইডে লিখি যাতে বুঝতে তোমাদের সুবিধা হয়। এখানে আরেকটা তাহলে এক্সাম্পল দিয়ে দিই, অমূলতটা পরের স্লাইডে বোঝাচ্ছি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 1 নম্বর এক্সাম্পল, এটা হচ্ছে 2 নম্বর এক্সাম্পল। 3 নম্বর এক্সাম্পল দিচ্ছি, 22/7, এটা কি রেশনাল নাম্বার? এটা দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা সরি, এটা এটা দিচ্ছি না, 0, এটা কি রেশনাল নাম্বার? এটা সব থেকে, এটা আমি কোশ্চেনে রেখেছি, তোমার এখানে দাঁড়াও তো দেখে নি, কোশ্চেন আছে কি, 0টা মনে হয় রেখেছি আমি। হ্যাঁ এখানে রেখেছি, 0 রেখেছি, পাই রেখেছি, 22, ঠিক আছে। এটা আমি কোশ্চেনে করবো, ঠিক আছে, এখানে আর করাচ্ছি না। কোশ্চেনে আগে সবাই বুঝতে পেরে যাবে। আচ্ছা 0 দিচ্ছি না, ঠিক আছে। 0টা ওখানে বলে দেবো। আচ্ছা চলো দিয়েই দিই, কারণ নোটস বানাবে তো। বলো 0 কি রেশনাল নাম্বার? তাহলে আমাদের চেক করতে হবে এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে 0কে আমি কি লিখতে পারি, 0 বাই যে কোনো সংখ্যা লিখতে পারি। 0/কিউ মানে 0/1 লেখা যায়, 0/2 লেখা যায়, 0/-1 লেখা যায়, যে কোনো সংখ্যা লিখতে পারি। কিন্তু 0কে 0/0 লিখতে পারি কি, পারি না। মানে তুমি যে কোনো একটা সংখ্যাকে, মানে 0কে তুমি যে কোনো সংখ্যা দিয়ে ক্যালকুলেটরে এখানে যা খুশি তুমি বসাও নিজের ইচ্ছা মতো, সেটা কিন্তু সবসময় 0 দেবে। ঠিক আছে, তাহলে এটাকে কিন্তু আমি 0কে আমি পি বাই কিউ আকারে লিখতে পারছি, মানে 0কে আমি 0/কিউ আকারে লিখতে পারছি, যেখানে পি এর মান হচ্ছে 0, কিউ এর মান কিন্তু নট ইকুয়াল টু 0, কারণ 0/0 তো এক্সিস্ট করে না। তাহলে পি হচ্ছে নট ইকুয়াল টু 0। তাহলে এবার বলো 0টা কি ইন্টিজার? অবশ্যই ইন্টিজার। তাহলে পি বাই কিউ আকারে আমি লিখতে পারলাম, এবং পি হচ্ছে কি 0, পি এর ভ্যালুটা 0, উপরে যেটা আছে সেটা 0। তাহলে পি 0 মানে অবশ্যই 0 আমাদের ইন্টিজার রয়েছে, দেখিয়ে দিয়ে রাখবা যে ইন্টিজারে কি করে রয়েছে। দেখো ইন্টিজারের মধ্যে 0 এখানে আছে, ঠিক আছে, ইন্টিজারের মধ্যে 0 এক্সিস্ট করে বা 0 ইনক্লুড আছে কিন্তু। ঠিক আছে, তাহলে 0 একটা ইন্টিজার এবং পিও আমাদের ইন্টিজার হয়ে গেল। তাহলে 0কে আমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারলাম। তাহলে এটাকে আমি লিখতে পারি যে ইয়েস, 0 ইজ এ রেশনাল নাম্বার। বোঝা গেল? 3টে এক্সাম্পল দিলাম। এটা আমি যখন অঙ্ক করবো আবার ভালো করে বুঝিয়ে দেবো। ঠিক আছে, এবার আমি আসছি কি, এবার আসছি ইরেশনাল নাম্বার। তাহলে হেডিং দাও। আচ্ছা এটাকে একটু দাঁড়াও, এক সেকেন্ড, এটাকে একটু আমি উপরে দিয়ে দিই। আর এখানে আমি আরেকবার এটা জিনিসটাকে বোঝালাম, তারপর এটা রেশনাল, এবার এরপরে আছে ইরেশনাল। বা এর বাংলা কি ছিল, অমূলত সংখ্যা। ঠিক আছে, তাহলে অমূলত সংখ্যা কোনগুলো? তাহলে আমি বললাম যেগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, বা এই কন্ডিশন যারা স্যাটিসফাই করবেন, এই দুটো কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন যদি ভায়োলেট করে বা স্যাটিসফাই না করে, তাহলে কিন্তু ওটা অমূলত সংখ্যা হয়ে যাবে। তাহলে এখানে এক্সাম্পল দিলে বুঝতে পারবে যে ধরো √2, এটা কি মূলত সংখ্যা? তুমি তো বলবে হ্যাঁ স্যার এটাকে √2 কে আমি, এটা ফার্স্ট এক্সাম্পল, √2 কে আমি √2/1 আকারে লিখতে পারি। তাহলে এখানে এটা পি বাই কিউ আকার হয়ে গেল। কিন্তু এখানে ফার্স্ট কন্ডিশনটা স্যাটিসফাই করবে না। সেটা কি? আমাদের বলেছি কি যে পি বাই কিউ আকারে করলে পি আমাদের, পি আর কিউ কি হবে, ইন্টিজার হবে। √2 কি ইন্টিজার? দেখিনি, √2 তো আমাদের ইন্টিজার নয়। ইন্টিজারের মধ্যে √2 আছে? কমপ্লিট নাম্বার, কমপ্লিট কি √2? √2 কমপ্লিট নয়। √2 কোথায় ছিল? √2 ছিল আমাদের ইনকমপ্লিটের মধ্যে। তাহলে √2 কিন্তু আমাদের কমপ্লিট বা ইন্টিজারের মধ্যে পড়ে না। তাহলে এখানে আমি দেখলাম যে পি কিউ ইন্টিজার্স, কিন্তু পি ইকুয়াল টু √2 লিখবো, হুইচ ইজ নট অ্যান ইন্টিজার। বুঝে গেল? তাহলে √2 আমাদের কিন্তু ইন্টিজার নয়। তাহলে ওই জন্য কিন্তু আমি বলতে পারি না যে এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ তো করা গেল, কিন্তু আমাদের সেকেন্ড যে কন্ডিশন সেখানে আমরা স্যাটিসফাই করতে পারলাম না। তো ওই জন্য আমরা লিখবো যে √2 ইজ অ্যান ইরেশনাল নাম্বার বা অমূলত সংখ্যা। ঠিক আছে, একইভাবে আমরা লিখবো যে কি, √3, √3 কি, √3 ইজ অলসো, একইভাবে করবো, √3/1 হবে, ইজ অলসো অ্যান ইরেশনাল নাম্বার। এবার আমি নোট বলতে পারো, নোট। তাহলে তোমাদের মনে হবে একইভাবে কোশ্চেন, আমি কোশ্চেন দিচ্ছি, ইজ √9 ইজ rational or irrational?
নেটটা গন্ডগোল হয়ে গেছে। √9 আমাদের কি সংখ্যা? তোমাদের মনে হবে রুট আছে মানে অমূলত বা ইরেশনাল, একদমই নয়। কারণ আমরা √9 মানে এটাকে জানি কি, √9 মানে 3। যে সমস্ত পূর্ণবর্গ সংখ্যা তার উপর যদি রুট থাকে সেটা কিন্তু মূলত সংখ্যা হয়ে যাবে। কারণ কি, কারণ তাদের রুট ওভার এক্সিস্ট করে, মানে ওটাকে বর্গমূল করলে আমাদের একটা কমপ্লিট নাম্বার বেরোয়। ঠিক আছে, কমপ্লিট মানে আমরা ইন্টিজার। তাহলে √9 কে আমি লিখতে পারি 3, আবার এটাকে লেখা যায় 3/1। তাহলে এটাকে p/q আকারে লিখলাম, যেখানে কত, p হচ্ছে 3, q হচ্ছে 1 এবং q কিন্তু নট ইকুয়াল টু 0। তাহলে আমাদের সমস্ত কন্ডিশন স্যাটিসফাই করলো। তাহলে দেয়ারফোর √9 ইজ এ রেশনাল নাম্বার। সব জায়গায় রুট থাকা মানে সেটা যে ইরেশনাল হবে তার কোনো মানে নেই কিন্তু। কারণ যেগুলো পূর্ণবর্গ সংখ্যার উপর রুট থাকে, ধরো √64, এটা মানে 8 হচ্ছে, √49, এটা মানে 7 হচ্ছে, তাই এই সমস্ত সংখ্যা কিন্তু আমাদের মূলত সংখ্যা হচ্ছে। বা রুট ধরো 61, এটা কি, এখানে √61 তো এক্সিস্ট করে না, √ওভার আমি করতে পারবো না। তাহলে এটা কিন্তু আমাদের ইরেশনাল নাম্বার হয়ে যাবে। বুঝতে পারলাম? তাহলে মূলত অমূলত ক্লিয়ার হলো, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে √9 ইজ এ রেশনাল নাম্বার। আচ্ছা, রেশনাল, ইরেশনাল, মূলত অমূলত, বাংলাটা আমি বলছি না, বাংলা কিন্তু লিখে দিয়েছি। তাহলে মূলত অমূলত আই গেস সবার ক্লিয়ার হলো, ঠিক আছে, বোঝা গেছে। এবার তুমি যদি লক্ষ্য করো যে মূলত অমূলর মধ্যে কারা কারা পড়ছে, মানে বলতে চাইছি যে কোনো সংখ্যা কিন্তু আমাদের মূলত অমূলর মধ্যে পড়বে, মানে বলতে চাইছি ধরো মূলত আর অমূলত। আচ্ছা, আমি এটা এভাবে বোঝাচ্ছি, মানে আমি ধরো তোমাদের যে ফার্স্ট থেকে লিস্টটা দিলাম, লিস্ট মানে আমাদের কতদূর কমপ্লিট হলো একবার দেখিয়ে দিই, তারপর বলছি। দেখো, তাহলে আমাদের এখানে কতদূর করলাম, আমাদের হয়ে গেল রিকারিং হয়ে গেছিল, তারপর রেশনাল হলো, মূলত হয়ে গেল, তারপর ইরেশনাল হয়ে গেল। এই অবধি আমাদের ক্লিয়ার হলো, এই অবধি ক্লিয়ার। এই জিনিসটা আমি পরে বলছি, ঠিক আছে। তাহলে আমাদের ইরেশন অবধি কমপ্লিট হলো। এবার আমি বলছি এত কিছু যে আমি করলাম, এবার একটা পেজে আমি লেখার চেষ্টা করছি এবং সেখানে বলবো কে কার মধ্যে থাকে। দেখো, তাহলে একটু রিভিশন করে নিই। রিভিশন মানে শুরু করেছিলাম কি দিয়ে, শুরু করেছিলাম আমি হচ্ছে কি দিয়ে, ক্লাসিফিকেশন অফ নাম্বার। একটু ছোট লিখছি যাতে বোঝার সুবিধা হয়, একটা জায়গায় ধরাতে হবে জিনিসটাকে। ক্লাসিফিকেশন অফ নাম্বার, তাই তো। তাহলে এখান থেকে আমরা ফার্স্টে ভাগ করলাম কি কি, ফার্স্টে আমরা ভাগ করলাম কি, রিয়েল। আমরা অ্যাকচুয়ালি রিয়েল নাম্বার আর কমপ্লেক্স করেছিলাম, তো রিয়েল নাম্বার থেকে করি, ঠিক আছে, কমপ্লেক্স তো আমাদের সিলেবাসে নেই। তাহলে অ্যাকচুয়ালি আমরা রিয়েল নাম্বারকে ভাগ করেছিলাম, এখান থেকে দুটো ভাগ করেছিলাম, সেটা কি কি, তাহলে একদিকে ছিল হচ্ছে ইনকমপ্লিট আর কমপ্লিট, আরেকদিকে ইনকমপ্লিট ছিল আমাদের। একটু ছোট ছোট লিখছি বোঝানোর জন্য, একটা পেজে ধরাতে হবে। আচ্ছা, ইনকমপ্লিট। আচ্ছা, কমপ্লিটকে আমি আবার ফার্দার ভাগ করেছিলাম কি কি, তিনটে ভাগে। একটা হচ্ছে জিরো, একটা হচ্ছে পজিটিভ ইন্টিজার, আচ্ছা এটাকে আবার ইন্টিজার বলে, আর একটাকে বলা হয় নেগেটিভ ইন্টিজার, ঠিক আছে। তাহলে জিরো, পজিটিভ আর নেগেটিভ, এটা কমপ্লিট হয়ে গেছিল আমাদের, মানে এটাই পুরো কমপ্লিট ইন্টিজারের মধ্যে পড়ে। আচ্ছা, এখানে হোল নাম্বারটা ওগুলো আর লিখছি না, ঠিক আছে, কারণ এখানে এটা আছে, আমি আরেকবার লিখে দিই বোঝানোর জন্য। আর শুধু পজিটিভকে আমরা বলেছিলাম ন্যাচারাল নাম্বার, এর সাথে যদি জিরো অ্যাড করি তাহলে এটাকে পুরোকে বলেছিলাম হোল নাম্বার। একটু মনে করার চেষ্টা করো, ঠিক আছে। তাহলে কমপ্লিট আমাদের হয়ে গেছিল। আবার ইনকমপ্লিটের মধ্যে আমাদের এত কিছু আছে, এত কিছু মানে এখান থেকে আমি বলেছিলাম, এখানে দুটো ভাগে ভাগ করেছিলাম। ফার্স্টে ফার্স্টে লিখেছিলাম কি, শেষ হয়ে যায়, বা এটার ইংলিশ লিখেছিলাম টার্মিনেটিং। একটু হাতের লেখা ম্যানেজ করে নেবে, ঠিক আছে, টার্মিনেটিং, TING। আর এখানে হচ্ছে শেষ হয় না, বা এর ইংলিশ কি, এর ইংলিশ হচ্ছে নন টার্মিনেটিং, ঠিক আছে। আচ্ছা, তাহলে শেষ হয়ে যায়, শেষ হয় না। এবার শেষ হয়ে যাওয়ার মধ্যে কিছু ভাগ ছিল না, আর শেষ হয় না এর মধ্যে দুটো ভাগ ছিল। একটা কি, একটা রিপিট করে, শেষ হচ্ছে না কিন্তু রিপিট করছে, বা এটাকে আমি বলেছিলাম রেকারিং। আর একটা শেষ মানে শেষ হচ্ছে না এবং রিপিট করছে না, তাহলে নন রেকারিং বা নন রিপিটিং বলতে পারো। এই হচ্ছে পুরো ভাগ, বোঝা গেল। তাহলে এত কিছুর মধ্যে এই পুরোপুরি যে ভাগ করলাম, এর মধ্যে আমাদের কিন্তু রেশনাল ইরেশনাল ঢুকে আছে। মানে বলতে চাইছি, এক্সাম্পল গুলো লিখলে বুঝতে পারবে। ধরো এর মধ্যে কারা ছিল, আমি ব্লু কালিতে এক্সাম্পল লিখছি, এর মধ্যে কারা ছিল, -3, -2, -1, আর তারপর এখানে ছিল জিরো। আর এখানে কারা ছিল, পজিটিভে ছিল 1, 2, 3, এরা ছিল 4।
শেষ হয়ে যায় কারা কারা? শেষ হয়ে যাওয়ার মধ্যে ছিল 0.125, 0.7, 0.3, এগুলো হচ্ছে শেষ হয়ে গেছিল। আচ্ছা, কোনগুলো রিপিট করছিল? যেগুলো পৌনঃপুনিক, 0.4 বার, 0.39 বার, 0.812 এর উপর বার। এগুলো কি? এগুলো কিন্তু শেষ হচ্ছিল না, কিন্তু বারবার রিপিট করছিল। দেখো আমি কিন্তু জিনিসগুলো বলে দিয়েছি অলরেডি, আই গেস মনে আছে জিনিসগুলো। দেখো এখানে বলেছিলাম এগুলো এক্সাম্পল যা খুশি হতে পারে। যেগুলো পৌনঃপুনিক বা বার থাকবে সেগুলো হচ্ছে কি? সেগুলো হচ্ছে আবৃত দশমিক বা রেকারিং বলা হয়। তাহলে এখানে যেগুলো শেষ হচ্ছে না তার মধ্যে কি রিপিট করছে সেগুলো এইগুলো। আচ্ছা, নন রিপিটিং এর মধ্যে কারা ছিল? পাই ছিল, √2 ছিল, √3 ছিল, √61 ছিল, এগুলো। তাহলে সবকিছু বলে দিয়েছি আমি। এবার এখান থেকে দেখো রেশনাল কোনগুলো, ইরেশনাল কোনগুলো। তাহলে শুধু যদি তুমি চেক করো, শুধুমাত্র এই পার্টটা যেটা আছে এটাকে শুধুমাত্র ইরেশনালের মধ্যে বলা যায়। তাহলে এইটুকু অংশ হচ্ছে ইরেশনাল। বাকি যেটা আছে শুরু থেকে, এটা কি? এটা হচ্ছে রেশনালের মধ্যে পড়বে। মানে এই সমস্ত সংখ্যাকে আমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি। তাহলে এটা হয়ে যাবে কিন্তু রেশনাল নাম্বার। সবকিছু কিন্তু আমি একটা পেজে বলে দিলাম। যা পড়েছিলাম এতক্ষণ ধরে, 1 ঘন্টা ধরে বা একটু বেশি সময় ধরে, এক পেজে কিন্তু সমস্ত জিনিসটা আমি বলে দিলাম। ঠিক আছে, এক্সাম্পলের সাথে কিন্তু বলে দিলাম। আই গেস জিনিসটা এবার ক্লিয়ার হচ্ছে। ঠিক আছে, তাহলে শুধুমাত্র পাই, নন টার্মিনেটিং, নন রিপিটিং, সেটাকে বলা হচ্ছে ইরেশনাল। তাহলে আমি লিখে দিচ্ছি যে ইরেশনাল কোনগুলো। এখান থেকে তুমি দেখে বল, যেগুলো শেষ হচ্ছে না এবং যেগুলো রিপিট করছে না, শেষ হচ্ছে না রিপিট করছে না, সেটাকে আমি বলছি নন টার্মিনেটিং, নন রিপিটিং। নন টার্মিনেটিং, যেগুলো শেষ হচ্ছে না, এবং কি নন রিপিটিং, এর আন্ডারে নন ব্র্যাকেট দিচ্ছি আমি, নন রিপিটিং। বা রিপিটিং এর জায়গা তোমার লেখা থাকতে পারে রেকারিং। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে নন রিপিটিং বা রেকারিং, নন রেকারিং। ঠিক আছে, আচ্ছা, বাংলা কি? বাংলা হচ্ছে শেষ হচ্ছে না বা শেষ হয় না, এবং বার বার রিপিটও করছে না, করছে না। শুধুমাত্র সেগুলো এক্সাম্পল কি? এক্সাম্পল ছিল হচ্ছে পাই, √2, √3, √61, যেগুলো √, যাবে না আর কি। ঠিক আছে, বা তুমি বলতে পারো √7, √5, কত কিছু আছে। তাহলে এই শুধুমাত্র সংখ্যাগুলো হচ্ছে অমূলত বা ইরেশনাল নাম্বার। বাকি সমস্ত কিছু, তাহলে বাকি সব কিছু কি? রেশনাল বা মূলত সংখ্যা। পুরো কমপ্লিট হয়ে গেল। বোঝা গেছে? একটু জানাবে যে বোঝা যাচ্ছে কিনা। অনেকক্ষণ বকবক করলাম, জিনিসগুলো বোঝা গেছে আই গেস। যদি ক্লাসগুলো ভালো লাগে একটু শেয়ার করবে, ঠিক আছে, বন্ধুদের মধ্যে। আচ্ছা, তাহলে কত দূর অব্দি হলো আমাদের আমাদের এবার দেখে নিই। সমস্ত কিছু কিন্তু খাতায় লিখবে সবাই। আচ্ছা, তাহলে এখানে আমরা করলাম হচ্ছে এই রেশনাল অব্দি হয়ে গেল। তাহলে বাকি এইটুকু গুলো আজকে আমাদের ক্লাস হয়ে যাবে। আর পরের দিন কিন্তু অঙ্কগুলো করবো। ঠিক আছে, অঙ্কগুলো আজকে করার সময় হবে না। আচ্ছা, তাহলে এবার আমরা আসছি ইভেন অড। ঠিক আছে, তাহলে হেডিং দাও। ইভেন আর অড। এবার আমরা দুটো জিনিস, দুটো শিখবো অ্যাকচুয়ালি। ইভেন শিখবো, ইভেন বা, বা না অ্যান্ড, ইভেন এবং অড নাম্বার। ইভেনের বাংলা কি? জোড় ও বিজোড় সংখ্যা কাকে বলে? ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এখানে আমি বোঝানোর জন্য একটু তোমাদের আবার আমি ভাগ করবো কোনগুলোকে বলে, ডেফিনেশন লিখে লেখাবো না, জাস্ট বলে দিচ্ছি। ঠিক আছে, তো দেখো, জোড় বিজোড়ের ডেফিনেশন বলছি। ডেফিনেশন এক্সাম্পল দিয়ে অ্যাকচুয়ালি ডেফিনেশনটা বলছি। আচ্ছা, এবার আমরা করবো দেখো জোড় বিজোড়। এক সেকেন্ড। আমরা অ্যাকচুয়ালি কি বলতো, জোড় বিজোড় আমরা ইন্টিজারকে দিয়ে, ইন্টিজারের একটা ভাগ, মানে ইন্টিজারকে আমরা আলাদা ডিভিজিবিলিটি, দুয়ের ডিভিজিবিলিটি অনুযায়ী আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। ইন্টিজার, ইন্টিজার। ঠিক আছে, ইন্টিজারকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। দেখো অলরেডি তুমি বলতে পারো যে ইন্টিজারকে আমি এখানে ভাগ করলাম, ইন্টিজারকে তো পজিটিভ নেগেটিভ গুলো ভাগ করলাম। দেখো পজিটিভ নেগেটিভ ছাড়াও আমাদের ইন্টিজারকে আরেকটা ভাগে ভাগ করা যায়, যেটাকে একটাকে বলবো ইভেন,
আর একটাকে বলবো অড। ঠিক আছে? আচ্ছা, পরের লাইনে লিখে দিই, বুঝতে হবে তোমাদের জিনিসগুলো, যে ইন্টিজারকে আমি ভাগ করে আমি ইভেন অড পাই, এবং ন্যাচারাল নাম্বারকে ভাগ করে, আচ্ছা হেডিং দিই, প্রাইম অ্যান্ড কম্পোজিট। এটা পরে ছিল কম্পোজিট নাম্বার, এটা হচ্ছে মৌলিক ও যৌগিক সংখ্যা। মৌলিক ও যৌগিক সংখ্যা। ঠিক আছে? তাহলে মৌলিক ও যৌগিক সংখ্যা আমরা অ্যাকচুয়ালি ভাগ করবো কার উপর, মানে কার ভিত্তিতে? সেটা হবে কিন্তু ন্যাচারাল নাম্বারের ভিত্তিতে। ন্যাচারাল নাম্বার। তাহলে ন্যাচারাল নাম্বারের মধ্যে কারা থাকে বলো তো? এখানে কিন্তু 0, 1, 2, 3 এভাবে থাকবে। তাহলে মৌলিক যৌগিক কিন্তু এদের মধ্যে হয়। আর পজিটিভ নেগেটিভ কিন্তু ইন্টিজার। ইন্টিজার মানে কারা, কারা? মাইনাস বা মাইনাস ইনফিনিটিভ থেকে ডট, ডট করে এখানে -3, -2, -1, 0, 1, 2, 3 ডট, ডট করে আপ টু ইনফিনিটি। তাহলে ইন্টিজার কিন্তু আমরা এই সংখ্যাগুলোর মধ্যে পাই। সরি, ইভেন অড। এবার ইভেন কাকে বলে, অড কাকে বলে? যে সমস্ত সংখ্যা 2 দ্বারা ভাগ চলে যায়, অর্থাৎ 2, 2 দ্বারা বিভাজ্য, তাই তো? সেগুলো হচ্ছে ইভেন। এটা 2 দ্বারা বিভাজ্য নয়, সেগুলো হচ্ছে অড। এক্সাম্পল কি দিই? এক্সাম্পল হচ্ছে ধরো, সবাই বলবে 2, 4, 6, 8 এগুলো হচ্ছে ইভেন নাম্বার। অবশ্যই এগুলো ইভেন নাম্বার। কিন্তু এগুলো ছাড়াও আরো যে সংখ্যাগুলো হয়, কি? -2, -4, -8, মাইনাসের সংখ্যাগুলোও কিন্তু ইভেন নাম্বার। কেন? কারণ এটা ইন্টিজারের মধ্যে পড়ছে। এখানে -2, -4 এগুলো কিন্তু সবকিছু ইন্টিজার। ওই জন্য আমরা সেটাও কিন্তু ইভেন নাম্বারের মধ্যে ফেলবো। আচ্ছা, এখানে বলি যে অনেকে আবার 0 কে বলবে ইভেন নাম্বার কিনা। অবশ্যই 0 ইভেন নাম্বার। কারণ কি? 0 কে 2 দ্বারা ভাগ করা যায়। কারণ কি? 0 কে 2 দ্বারা ভাগ করলে অ্যান্সার 0 আসে। তো এখানে নোট হিসেবে লিখবো, 0 ইজ অলসো অ্যান ইভেন নাম্বার। এটাও ভুল করে অনেকে। 0 কে ইভেন বলে না। ইভেন নাম্বার মানে সবাই বলে কি 2, 4, 6, 8 এগুলো জোড় সংখ্যা। কিন্তু না, 0 থেকে -2, -4, -6, -8 সেগুলোও কিন্তু ইভেন নাম্বার বা জোড় সংখ্যা। ঠিক আছে? তাহলে 0 ইজ অলসো অ্যান ইভেন নাম্বার। এটাকে স্টার দিয়ে ডিনোট করছি। তাহলে বুঝতে পারছো 0 এগুলো কতটা ভাইটাল। 0 রেশনাল নাম্বার অ্যান্ড 0 ইজ অলসো অ্যান ইভেন নাম্বার। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে অড নাম্বার। অড নাম্বার কোনগুলো? যেগুলো বিভাজ্য হবে না। তাহলে এক্সাম্পল দিচ্ছি, 1, 3, 5, 7 এগুলো। বা তুমি বলতে পারো -1, -3, -7 এগুলো হচ্ছে অড নাম্বার। কত কিছু আছে। তাহলে বুঝতে পারছো পুরোপুরি ইন্টিজারের মধ্যে তোমাদের ইভেন আর অডটা কিন্তু ডিভিশন করা হয়। ঠিক আছে? তাহলে বোঝা গেল। আচ্ছা, এখানে কিছু প্রপার্টিজ আছে, তার আগে আমি বলে নিই। তার আগে আমি বলে নিচ্ছি এটা। প্রপার্টিজ কি বলবো? প্রপার্টিজ বলবো, বলতে পারি। এখানে বলবো না, পরে বলবো ভাবছি। আচ্ছা, তাহলে দেখো আমি ফার্স্টে প্রাইম কম্পোজিট বলি, তারপর প্রপার্টিজটা নাহলে বলে দিচ্ছি। বলবো এখানে দাও, একটা প্রপার্টিজটা বলে নিই। ঠিক আছে? তাহলে এখানে প্রপার্টিজটা বলে নিই আগে, মানে ইভেন অডের প্রপার্টিজ। প্রপার্টিজ অফ ইভেন নাম্বার বা ইভেন অড। তাহলে প্রপার্টিজ অফ ইভেনকে আমি আলাদা গাড়িতে লিখছি, যে তিনটে প্রপার্টিজ আছে। ফার্স্ট প্রপার্টিজ কি? ইভেন প্লাস ইভেন, এটা সবসময় ইভেন দেবে। মানে দুটো জোড় সংখ্যার যোগফল কিন্তু সবসময় জোড় সংখ্যা দেবে। তুমি যে কোনো এক্সাম্পল বসিয়ে দেখে নিতে পারো। আচ্ছা, এবার হচ্ছে কি ইভেন প্লাস অড, মানে একটা জোড় একটা বিজোড় যোগ করলে কিন্তু সবসময় এটা কিন্তু অড নাম্বার দেবে। আচ্ছা, 3 নম্বর প্রপার্টিজ কি? দুটো অড নাম্বার, অর্থাৎ অড প্লাস অড যদি করি, এটা কিন্তু সবসময় ইভেন নাম্বার দেবে। এই তিনটে প্রপার্টিজ। বা তুমি বলবে কি করে হচ্ছে, তুমি যে কোনো দুটো ইভেন নাম্বার ধরো, ধরো একটা ধরলাম 2 আর একটা ধরলাম 4, দুটো যোগ যোগ করলে কত হয়? 6। তাহলে ইভেন প্লাস ইভেন ইকুয়াল টু ইভেন, প্রুফ হয়ে গেল 1 নম্বর। আচ্ছা, যে কোনো তুমি একটা ইভেন ধরো, তাহলে ইভেনকে আমি 2 ধরছি, অডকে আমি 3 ধরছি, তাহলে 3 আর 2 যোগ করলে 5, তাহলে অড হয়ে গেল, প্রুফ হয়ে গেল। আচ্ছা, দুটো অড নাম্বার ধরো, তুমি 2 ধরো এটাকে, সরি 1 ধরো, বা 3 ধরো এটাকে, 5 ধরো, 5 আর 3 যোগ করলে কত হয়? 8, ইভেন নাম্বার চলে এলো। ঠিক আছে? তোমরা এক্সাম্পল দিয়ে জিনিসগুলো প্রুভ করতে পারো। তাহলে এখানে লিখে দিচ্ছি যে 3 + 5 = 8 বা 8। তাহলে ইভেন নাম্বার, এটা একটা ইভেন নাম্বার তো। বোঝা গেল? তুমি মাইনাস বা জিরো ধরেও করতে পারতে, সেম আসতো। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে প্রপার্টিজ। আচ্ছা, এবার আমরা আসছি কি, এবার আমরা আসছি প্রাইম নাম্বার। তাহলে 1 সেকেন্ড দাঁড়াও, এটাকে আমি একটু আগের স্লাইডে করি। তোমাদের পরপর রাখছি, তোমাদের নোটসটা বানাতে সুবিধা হবে, আর কিছুই না। এটাকে আগে দিলাম।
আচ্ছা, এবার আমরা করবো কি, এবার আমরা করবো হচ্ছে প্রাইম অ্যান্ড কম্পোজিট নাম্বার। তাহলে প্রাইম মানে হচ্ছে মৌলিক নাম্বার বা মৌলিক সংখ্যা, আর কম্পোজিট মানে যৌগিক। তাহলে প্রথমে প্রাইম নাম্বারের আমি ডিভিশন করবো। আচ্ছা, ন্যাচারাল নাম্বার বলি। তাহলে ন্যাচারাল নাম্বারে কারা কারা থাকে? ন্যাচারাল নাম্বারে তিনজন থাকবে। একজন হচ্ছে প্রাইম নাম্বার, আরেকজন হচ্ছে কম্পোজিট নাম্বার, এর বাংলা হচ্ছে মৌলিক, আর এর বাংলা হচ্ছে যৌগিক। আর আরেকজন আছে, সেটা আমি প্রথম বলেছিলাম, কি বলেছিলাম? স্পেশাল নাম্বার। স্পেশাল মানে বুঝতেই পারছো, স্পেশাল, সামন স্পেশাল। তাহলে স্পেশাল নাম্বার কে? স্পেশাল নাম্বার হচ্ছে কে, আমি সেটা পরে বলছি। নিশ্চয়ই এবার তুমি বলতে পারে, তুমি বলতে পারবে কি যে এখানে আবার মাইনাস কোথায় গেল, -2 -3 এগুলো কি হবে? এগুলো হবে না, কারণ কি বলতো, আমি তো ফার্স্টে ফিক্স করে দিয়েছি যে প্রাইম নাম্বার, কম্পোজিট নাম্বার এগুলো কিন্তু ন্যাচারাল নাম্বার থেকে ডিভিশনটা আসে। তো ওই জন্য আমি এখান থেকে ফার্স্টে বলে দিলাম যে আমাদের জোড় বিজোড় আসে কিন্তু ইন্টিজার থেকে। এই জিনিসগুলো কিন্তু বুঝবে যে কনসেপ্টটা। আচ্ছা, তাহলে প্রাইম নাম্বার কোনগুলো হয়? প্রাইম নাম্বার হচ্ছে, ডেফিনেশন বলছি, ঠিক আছে? এই ন্যাচারাল নাম্বার মানে একটা স্বাভাবিক সংখ্যা, হুইচ হ্যাজ এক্স্যাক্টলি দেখবে, মানে এটা কিন্তু এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি কি আছে? টু ফ্যাক্টরস আছে। ফ্যাক্টর কি জিনিস পরে ক্লাসে বলবো, উৎপাদক আর কি। তাহলে এই ন্যাচারাল নাম্বার হুইচ হ্যাজ এক্স্যাক্টলি টু ফ্যাক্টরস তাকে বলা হয় মৌলিক সংখ্যা। আচ্ছা, তাহলে এবার আমি কম্পোজিট নাম্বার বলি, তার ডেফিনেশন। এই ন্যাচারাল নাম্বার হুইচ হ্যাজ মোর দ্যান টু ফ্যাক্টরস। ফ্যাক্টরস মানে কি? ফ্যাক্টরস মানে হচ্ছে উৎপাদক, ঠিক আছে? তাহলে আমি এক্সাম্পল নিচ্ছি, ধরো এখানে একটা এক্সাম্পল নিচ্ছি 2, আর একটা এক্সাম্পল নিচ্ছি 3, আর একটা নিচ্ছি 5, এখানে একটা এক্সাম্পল নিচ্ছি ধরো 6, এখানে আর একটা এক্সাম্পল নিচ্ছি 9, এখানে এক্সাম্পল নিচ্ছি 12, ঠিক আছে? এবার বলছি যে উৎপাদক কি? উৎপাদক মানে 2 এর উৎপাদক কে হয়? 2 এর দুজন আছে, 1 আর 2। উৎপাদক কাকে বলে? যে সংখ্যা দ্বারা আমরা ওটাকে ভাগ চলে যায় বা ভাগ দিতে পারি, সেগুলো হচ্ছে উৎপাদক। ধরো 100, 100 কে যে সমস্ত সংখ্যা দিয়ে ভাগ করা যাবে সেগুলো হচ্ছে 100 এর ফ্যাক্টর। মানে 100 কে আমি 2 দিয়ে করতে পারি, 1 দিয়ে করতে পারি, 3 দিয়ে হবে না, 5 দিয়ে করতে পারি, তারপর 10 দিয়ে করতে পারি, তারপর 20 দিয়ে করতে পারি, 25 দিয়ে করতে পারি, 50 দিয়ে করতে পারি, আর 100 দিয়ে করতে পারি। তাহলে 100 এর ফ্যাক্টর গুলো হচ্ছে এতগুলো। ঠিক আছে? ফ্যাক্টরের আলাদা ক্লাস আছে তোমাদের। ঠিক আছে? সেখানে আমি প্রপার বলে দেবো। এখানে জেনে রাখো যে ১০০ র কতগুলো ফ্যাক্টর? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৮ টা ফ্যাক্টর। তাহলে ৮ টা ফ্যাক্টর হলে হবে না। এটা ১০০ কি? ১০০ টা যৌগিক নাম্বার হয়ে যাবে বা যৌগিক সংখ্যা। ১০০ আমি পরে আসছি। ২, ২ এর কোন সংখ্যাগুলো ২ দ্বারা মানে ২ কে ভাগ করলে ভাগ চলে যায়? ২ কে যদি ১ দ্বারা ভাগ করি ভাগ যায়, এবং ২ কে ২ দ্বারা ভাগ করলে ভাগ যায়। তাহলে ২ এর আমরা কতগুলো ফ্যাক্টর পেলাম? ২ টো। কি আছে? ১ আর ২। তাহলে এক্সাক্টলি ২ মানে তোমাদের দুটোই থাকতে হবে। তবে আমি ওটাকে প্রাইম নাম্বার বলতে পারি। একইভাবে ৩, ৩ কে ১ দিয়েও ভাগ করা যায়, ৩ কে ৩ দ্বারা ভাগ করা যায়, তাহলে দুটো ফ্যাক্টর। ৫ এরও সেম, ১ আর ৩। ঠিক আছে? তাহলে ২, ৩, ৫ এগুলো কি? এগুলো হচ্ছে প্রাইম নাম্বার। কারণ কি? কারণ এদের এক্সাক্টলি দুটো করে ফ্যাক্টর বা উৎপাদক রয়েছে। এবার ৬ আর ৯, ৬ কে কোন, কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? ৬ কে ১ দিয়ে ভাগ করা যায়, ৬ কে ২ দিয়ে করা যায়, ৩ দিয়ে করা যায়, ৬ দিয়ে করা যায়। তাহলে ৬ এর কতগুলো ফ্যাক্টর পেলাম? ৬ এর ৪ টে ফ্যাক্টর পেলাম। আচ্ছা, ৯ কে কতগুলো সংখ্যা দিয়ে ভাগ মানে ভাগ করলে ভাগ যায়? ১ যায়, ৩ যায়, ৯ যায়। ১২ কে কতগুলো সংখ্যা দিয়ে ভাগ করলে যায়? তাহলে ১ যাবে, ২ যাবে, ৩, ৪, ৬, ১২। এতগুলো সংখ্যা দিয়ে ভাগ করলে কিন্তু ১২ ভাগ চলে যায়। তাহলে বুঝতে পারছো? আমাদের দেখতে হবে ২ এর বেশি আছে কিনা। ২ এর বেশি আছে, এখানে ৪ টে আছে, এখানে ৩ টে, এখানে আরো বেশি আছে। আর ২ এর বেশি হলে সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার। তাহলে মৌলিক, যৌগিক ক্লিয়ার হলো। তাহলে এবার স্পেশাল কি? এবার আসছি স্পেশাল নাম্বার। স্পেশাল নাম্বার হচ্ছে, এবার দেখতে পাচ্ছ ন্যাচারাল নাম্বারে কিন্তু শুরু হচ্ছে ২, ৩ থেকে। ২, আচ্ছা ১ সেকেন্ড ভুল লিখেছিলাম। ন্যাচারাল নাম্বার 0 থেকে হবে না। এটা হবে না। 0 হবে না। ন্যাচারাল নাম্বার থেকে তো। এটা হোল নাম্বার হয়ে যাবে। তাহলে ন্যাচারাল নাম্বার শুরু হচ্ছে আমাদের ১ থেকে। তাহলে দেখতে পাচ্ছ ২, ৩ থেকে শুরু হচ্ছে। তাই তো? ২, ৩, ৫, ৭, ২, ৩ এখানে ৪ ও থাকবে, ৪ যৌগিক নাম্বার। তাই তো? তাহলে ৪ হচ্ছে এখানে। তাহলে এখানে দেখো, তাহলে এখানে কে নেই? ন্যাচারাল নাম্বারে ১ নেই। ১ হচ্ছে তোমাদের স্পেশাল নাম্বার। কেন? কারণ ১ এর শুধুমাত্র একটাই উৎপাদক। সেটা কি? সেটার মধ্যে শুধুমাত্র ১। তাহলে সিন্স 1 হ্যাজ only one factor, ওই জন্য এটাকে আমি উৎপাদক মানে সরি প্রাইম নাম্বার বলতে পারবো না। কারণ কি? কারণ আমাদের প্রাইম নাম্বারের জন্য এক্স্যাক্টলি 2 ফ্যাক্টর দরকার। দুটো লাগবে, মিনিমাম দুটো। মিনিমাম না, অ্যাকচুয়ালি দুটোই লাগবে। ঠিক আছে? এক্স্যাক্টলি মানে পুরোপুরি দুটোই লাগবে। তো ১ এর তো একটাই উৎপাদক, শুধুমাত্র ১। তো ওই জন্য ১ কে আমি প্রাইম নাম্বার বলতে পারবো না। তাহলে কি কম্পোজিট বলবো? অবশ্যই বলবো না। কারণ এখানে হচ্ছে মোর দ্যান 2 বলেছে। তাহলে এখানে আমি নোট লেখাচ্ছি। নোটটা কি? নোটটা লিখে রাখো।
যে 1 ইজ নিদার প্রাইম নর কম্পোজিট নাম্বার। বাংলা লিখলে কি হবে? এক মৌলিক সংখ্যাও নয়, কমা দিয়ে যৌগিক সংখ্যাও নয়। বোঝা গেল কি করে করলাম? কারণ কি? কারণ আমি বলে দিচ্ছি অলরেডি। তাহলে এটাকে একটু নোট বা স্টার দিয়ে লিখবে। ক্লিয়ার? তাহলে কতদূর হলো আমি একটু দেখে নিই। আমাদের হয়ে গেল যে, আচ্ছা এখানে আমরা করলাম ইভেন আউট হয়ে গেল, প্রাইম কোপ্রাইম সরি প্রাইম কম্পোজিট, এবার কোপ্রাইম বাকি স্পেশাল হয়ে গেল। তাহলে শুধুমাত্র কোপ্রাইম করলে আমাদের আজকে ক্লাস কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এবার হেডিং দাও আমাদের কোপ্রাইম সংখ্যা বা কোপ্রাইম নাম্বার। আশা করি ক্লাসগুলো তোমরা বুঝতে পারছো। আমি এখানে নতুন স্লাইডে লিখছি। তাহলে এবার হেডিং দাও কোপ্রাইম নাম্বার, বা বাংলা এটাকে বলা হয় পরস্পর মৌলিক সংখ্যা। ঠিক আছে? এবার পরস্পর মৌলিক মানে বুঝতে পারছো নিশ্চয়ই, এখানে পেয়ার থাকবে, পরস্পর মানে মিনিমাম দুজন থাকবে, তাই তো? তাহলে এখানে কিন্তু ডেফিনেশনটা কি লেখাবো? ডেফিনেশনটা লিখে দিচ্ছি, জাস্ট বুঝে যাও পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে। এখানে বাই ডিফল্ট কি হবে? এখানে পেয়ার অফ নাম্বারস থাকবে। পেয়ার মানে দুজন, পেয়ার অফ নাম্বারস। ঠিক? আচ্ছা, তাহলে পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে? ডেফিনেশন হচ্ছে, যদি দুটো সংখ্যার এইচসিএফ বা গসাগু এক হয়, তবে ওদেরকে মানে ওই সংখ্যা দুটিকে পরস্পর মৌলিক সংখ্যা বলে। লসাগু গসাগু পরের চ্যাপ্টার আছে, মৌলিক সংখ্যা বলে। ঠিক আছে? যদি দুটো সংখ্যার এইচসিএফ এক হয়, তাহলে ওদেরকে পরস্পর মৌলিক সংখ্যা বলে। এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ঠিক আছে? ধরো পেয়ার অফ নাম্বার, তাহলে দুটো করে পেয়ার নিয়ে নি। ধরো ৭ আর ১১, ধরো ৯ আর ১৩, বা ধরো তুমি 49 64, বা ধরো তুমি ৩০ আর ৪৫। ঠিক আছে? এইগুলো হচ্ছে। তাহলে এবার আমরা চেক করবো এখানে গসাগু এক হচ্ছে কিনা। গসাগু কি করে বের করে? আই গেস জানো, না জানলে আমি পরে শিখিয়ে দেবো। তাহলে এখানে দেখো, গসাগু মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। যে ৭ আর ১১ এর মধ্যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর কি? কিছু কমন আছে? কমন নেই। তাহলে এদের গসাগু কিন্তু 1। তাহলে এটা কি? এটা হচ্ছে একটা কোপ্রাইম নাম্বার। ৭ এবং ১১ এটা কি? কোপ্রাইম নাম্বার। ৯ আর ১৩ এর মধ্যে তুমি যদি দেখো, এখানে কিন্তু মানে কমন কেউ নেই। মানে ৯ আর ১৩ এর মধ্যে এইচসিএফ কিন্তু 1 হবে। তাহলে এটাও 1 হবে, তাহলে এটাও কোপ্রাইম নাম্বার হবে। টিক মানে কোপ্রাইম নাম্বার, টিক মানে কোপ্রাইম নাম্বার। আচ্ছা, এখানে দেখো এইচসিএফ অফ 49 64, তোমাদের মনে হতে পারে যে এটা তো তোমাদের ৭ ইন্টু ৭, এটাও ৮ ইন্টু ৮, কিন্তু সেটা করলে হবে না। আমি বলতে চাচ্ছি এদের মধ্যে কিছু কমন আছে কিনা। পরস্পর মৌলিক মানে এদের মধ্যে আমাদের গসাগু অর্থাৎ কোনো এদের মধ্যে কমন আছে কিনা। এদের মধ্যে কমন কমন নেই, শুধুমাত্র এক কমন আছে। ওই জন্য আমি বলবো এদের এইচসিএফ যেহেতু 1 1 হচ্ছে, তাহলে এটাও একটা মৌলিক সংখ্যা, মানে পরস্পর মৌলিক সংখ্যা। কিন্তু এখানে দেখো, এখানে যদি তুমি গসাগু বের করো কার? ৩০ আর ৪৫ এর, এদের গসাগু কিন্তু ১৫ আসবে। মানে এটার মধ্যে ফ্যাক্টর আসবে হাইয়েস্ট ১৫, এটাও ১৫, তাই তো? তাহলে এদের মধ্যে কমন কিন্তু তোমাদের চলে আসছে ১৫, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তাহলে ওই জন্য আমি বলছি যে এদের গসাগু যেহেতু ১৫ হচ্ছে, তাহলে এটা একটা পরস্পর মৌলিক সংখ্যা হবে না। বোঝা গেল কিভাবে পরস্পর মৌলিক আর পরস্পর মৌলিক নয়? তাহলে কোপ্রাইম নাম্বারের এক্সাম্পল কি করে পেলাম আমরা? ৭ ১১ হচ্ছে কোপ্রাইম নাম্বার, ৯ ১৩ কোপ্রাইম, ৪৯ আর 64 মানে ৬৪ এটি হচ্ছে কোপ্রাইম, এবং ৩০ আর ৪৫ হচ্ছে কোপ্রাইম নয়। আমরা কি করে চেক করবো? আমরা দুটো সংখ্যার গসাগু বের করবো। যদি সেটা 1 হয় সেটাকে বলবো কোপ্রাইম বা পরস্পর মৌলিক, যদি না হয় তাহলে সেটাকে বলবো মৌলিক নয়। বোঝা গেল? হ্যাঁ, 0 হবে না। ওটা আমি এখন দেখলাম। ওটা ভুল লিখেছিলাম। এটা 0 হবে না। এটা লিখে করে দিচ্ছি, হাইড করে দিচ্ছি। ঠিক আছে? মুছে দিয়েছি। 0 হবে না। ন্যাচারালি সবসময় ১ থাকে। আমি ভুল লিখেছিলাম। ঠিক আছে? বোঝা গেছে সবার? তো এবার অঙ্ক আছে আমাদের। আচ্ছা, এবার নোটস বলে নিই। দেখো আমি এতক্ষণ যা করালাম, দেখো এটা খুব সুন্দর করে লিখেছি, হাতে লেখা খুব সুন্দর। আচ্ছা, ক্লাসিফিকেশন অফ নাম্বার, রিয়েল নাম্বার, দেখো এটাকে আমি বলে দিয়েছি। এটা আচ্ছা শুরু করেছিলাম ক্লাসিফিকেশন অফ নাম্বার, এটাকে রিয়েল নাম্বার, কমপ্লেক্স বা ইমাজিনারি, এটা আমাদের সিলেবাসে নেই। এর মধ্যে ইনকমপ্লিট আছে আর কমপ্লিট আছে। ইনকমপ্লিটের মধ্যে ফ্র্যাকশন ডেসিমাল, কমপ্লিটের মধ্যে ইন্টিজার। এবার এখানে এক্সাম্পল গুলো লেখা আছে যেটা আমি লিখেছি। আচ্ছা, এক্সাম্পলের মধ্যে কমপ্লিটকে আমরা তিন ভাগে ভাগ করছি: নেগেটিভ,
জিরো আর পজিটিভ। আচ্ছা, পজিটিভকে আমি নামকরণ কি দিলাম? ন্যাচারাল নাম্বার। বা ন্যাচারাল প্লাস যখন আমি জিরোকে অ্যাড করছি তখন আমাদের সেটা হয়ে যাচ্ছে হোল নাম্বার। এবার ইনকমপ্লিট মানে এখানে যে ইনকমপ্লিট ছিল সেটাকে আমি আবার ভাগ করেছি। ঠিক আছে, দেখো পুরোপুরি সেম, খুব সুন্দরভাবে লিখেছে। আচ্ছা, তাহলে এখানে দেখো ইনকমপ্লিটের মধ্যে নন টার্মিনেটিং, আরেকটা হচ্ছে টার্মিনেটিং, শেষ হয়ে যায়, হচ্ছে না। শেষ হয়ে যাওয়ার মধ্যে এগুলো এক্সাম্পল দিয়েছিলাম। শেষ যেগুলো হচ্ছে না সেগুলোকে আমি এই এক্সাম্পলগুলো দিয়েছিলাম, মানে দুটো ভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে রিপিটিং, একটা হচ্ছে নন রিপিটিং, রিকারিং, নন রিকারিং। তার মধ্যে এই পুরোপুরি জিনিসগুলোকে বলা হয় রেশনাল, আর শুধুমাত্র এইটুকু অংশকে বলা হয় ইরেশনাল। ক্লিয়ার? এবার রেশনাল ইরেশনাল ডেফিনেশন তোমরা পুরো স্লাইডটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো তোমাদের, তোমরা কিন্তু অবশ্যই খাতায় এভাবে নোটস বানিয়ে নেবে। ঠিক আছে, একবার বানিয়ে নাও, তারপর দেখবে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। যখন তোমাকে যে সমস্ত নাম্বার বলবো তুমি সঙ্গে সঙ্গে বলে দেবে কোনটা কি। ঠিক আছে? আচ্ছা, আজকে আমি থিওরিটা বললাম, অলরেডি অনেকক্ষণ ক্লাস হয়ে গেছে। আমি আগামীকাল এর উপর অনেকগুলো অঙ্ক করাবো। ঠিক আছে? তাহলে ১, ২ এভাবে দেখো এই অঙ্কগুলো আছে। পরপর অঙ্ক রেখেছি আমি, ইংলিশ বাংলা সব ভার্সনে আছে, কোনো সমস্যা হবে না। এভাবে অনেক অঙ্ক রেখেছি, কালকে আমরা অঙ্ক করলে পুরোপুরি ফার্স্ট চ্যাপ্টার আমাদের কমপ্লিট হবে। ফার্স্ট চ্যাপ্টার মানে ক্লাসিফিকেশন অফ নাম্বার।